professional ethics? জি স্যার দেখেছিলাম। তো বেসিক্যালি এখন তো কোনো কোশ্চেন্স আছে প্রফেশনাল এথিক্স নিয়ে? চ্যাপ্টার জি 14 স্যার নিয়ে, এক জায়গায় একটু সমস্যা আছে। চ্যাপ্টার 14 নিয়ে কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি করবেন, তাহলে সো দ্যাট আমরা নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের কোশ্চেন গুলো একটু যদি অ্যাড্রেস করতে পারি। স্যার একটু সমস্যা ছিল। কোথায়, কোন পেজে বলেন তো? স্যার বলেন কোথায়, এই বইয়ের ভিতরে? জি বলবেন প্লিজ, সাদিয়া বলবেন, সাদিয়া আফরিন। পেজ 229। 229? জি স্যার। 229 তো এই চ্যাপ্টারের নাম মনে হয়। হুম, স্যার হ্যাঁ এটাতেই হচ্ছে কোড অফ প্রফেশনাল এথিক্স এ স্যার। কোথায় কোড অফ স্যার প্রফেশনাল? ইন্ডিপেন্ডেন্স এর লাস্টে থ্রেটস এন্ড সেফগার্ডস এর আগের দুইটা প্যারা। ইন্ডিপেন্ডেন্সের থ্রেটস এন্ড সেফগার্ডের আগের দুইটা প্যারা কোনটা? আপনারা কি স্ক্রিনে দেখছেন? এই যে এটা ইন্ডিপেন্ডেন্স ইন মাইন্ড, ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স, এটা? স্যার ওটার নিচে দুইটা লাইন আছে, ওই দুইটা লাইন বুঝিনি। ইন্ডিপেন্ডেন্স অফ মাই, যে স্যার ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স রিকোয়ার্ড, এই লাইনটা বুঝিনি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, the degree of independence required is highest for audit engagement, acha, with less stringent requirement for non-audit engagement at an audit client, ঠিক আছে, an engagement at non-audit clients. Hello, হ্যাঁ স্যার, তাই তো বললো ওরা স্যার। হুম 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 হুম। Sorry dear students, actually আমার বস ফোন করছিল, trying to have some shortcut the issue. Anyway, আচ্ছা, আপনাদের এই কোশ্চেনটা ছিল যে আপনারা বলছিলেন যে এখানে একটা কোশ্চেনস আছে, সেটা হলো the degree of independence is required. আচ্ছা, অডিট এঙ্গেজমেন্ট সম্পর্কে তো ডেফিনেটলি আপনাদের ধারণা আছে, অডিট এঙ্গেজমেন্টের অ্যাসুরেন্স লেভেলটা তো হাই হয়, তাই না? ঠিক কিনা? আপনি কোশ্চেনটা যে করেছিলেন ওর নামটা জানি কি, প্লিজ রেসপন্ড করবেন প্লিজ। হ্যালো 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 ডিয়ার স্টুডেন্ট। স্যার উনি মনে হয় বের হয়ে গেছে মিটিং থেকে। আচ্ছা ঠিক আছে, একটু কাইন্ডলি কি এটা কোশ্চেন বের হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ও আসলে পরে এটার অ্যান্সার করবো আমরা। হ্যাঁ, এটা কি কোশ্চেনটা কি? স্যার আমি আসছি স্যার। আচ্ছা, সাদিয়া আফরিন, সাদিয়া। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে একটু খেয়াল করেন, আপনি কথা না বললেন না, আমি ভাবি আমি 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 মনে করি যে আমি আসলে আয়নার সামনে কথা বলতেছি। সো প্লিজ আপনারা আমার কথা বলার সাথে সাথে আপনারা যদি রেসপন্ড করেন ডেফিনেটলি এটা ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে সামবডি ইজ লিসেনিং। ইয়েস ইয়েস স্যার, বা ইয়েস আমরা বুঝতেছি, বা কেউ সামবডি এলস রেসপন্ড করা দরকার, নাহলে অনলাইনে ক্লাসটার এটা একটা ডিফিকাল্টিস, কেমন মনে হয় যে নিজের আয়নার সামনে কথা বলতেছি। এনিওয়ে,
সো এখানে যে বিষয়টা হয়েছে আফরিন, সেটা হলো যে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স রিকোয়ার্ড ইজ হাইয়েস্ট ফর অডিট এঙ্গেজমেন্ট। সো অডিট এঙ্গেজমেন্টে যে বিষয়টা হয়েছে সেটা হলো যে অডিট এঙ্গেজমেন্টের ইন্ডিপেন্ডেন্স ইস্যুটা সবচেয়ে হাইয়েস্ট লাগে। কারণ কি, অডিট এঙ্গেজমেন্টে কিন্তু অডিট এঙ্গেজমেন্টের প্রথম রিকোয়ারমেন্টটা হলো থার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টি হইতে হবে। থার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টি হইলে তার ইন্ডিপেন্ডেন্স লেভেলটা তো ডেফিনেটলি হাই লাগবে, তাই না? আর অডিট এমন একটা অ্যাসুরেন্স সার্ভিসেস যেখানে কিনা আপনার শেয়ার হোল্ডাররা অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে টু লেট দেম ইনফর্ম দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো একটা কোম্পানির ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে রিজনেবল কেয়ার নেওয়ার পরই তো অডিটর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অপিনিয়নটা দিতে পারে, তাই না? তো সো এখন বেসিক্যালি যেটা হচ্ছে যে তারা মানে এখন তাহলে বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি হচ্ছে যে তাহলে অডিট অ্যাসুরেন্স ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্সটা হাই থাকে। আচ্ছা, এখন আমি যদি অডিট এঙ্গেজমেন্ট না নন অডিট এঙ্গেজমেন্ট লাইক কোনো একটা রিভিউ এঙ্গেজমেন্টে যাই বা অ্যাগ্রিড অন প্রসিডিউরে যাই, তাহলে কি হচ্ছে? তাহলে এইসব জিনিসগুলোতে কিন্তু অ্যাসুরেন্স লেভেলটা অ্যাবসলিউট অ্যাসুরেন্সের মতন না, ঠিক আছে? বা যেমন ডিগ্রি অফ অ্যাসুরেন্স লেভেলটা কিন্তু তাদের অনেক কম নন অডিট এঙ্গেজমেন্টে। কেমন? যেমন ধরেন আমার রিজনেবল অ্যাসুরেন্স, যখন আমি একটা রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপর, তখন কিন্তু ডেফিনেটলি আমার ইন্ডিপেন্ডেন্স এর রিকোয়ারমেন্টটা অনেক হাই থাকে। যখন আমাকে রিজনেবল অ্যাসুরেন্স দিতে হচ্ছে না বা আমাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এই অপিনিয়নটা দিতে হচ্ছে না, আমাকে জাস্ট যে প্রসিডিউরটা ক্লায়েন্ট করেছে সেটার উপর আমাকে এগ্রি করতে হচ্ছে অথবা ডিসএগ্রি করতে হচ্ছে, অথবা কোনো পার্টিকুলার এঙ্গেজমেন্ট আমাকে এঙ্গেজমেন্টে আমাকে রিভিউ করে দিতে হচ্ছে, তো ডেফিনেটলি আমাকে কিন্তু তখন ইন্ডিপেন্ডেন্স লেভেলটা অতটা হাই লাগছে না। স্কোপ অফ ওয়ার্কটার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডিপেন্ডেন্স লেভেলটা কমে গেছে। তো সো এইভাবেই কিন্তু বেসিক্যালি আসলে ইন্ডিপেন্ডেন্সের রিকোয়ারমেন্টটা বাড়া কমার ভলিউমটা এইভাবেই ডিপেন্ড করে। তো সো ডেফিনেটলি আপনি বুঝতে পারতেছেন যে ইন্ডিপেন্ডেন্স কেন অডিট অ্যাসুরেন্সে বা অডিট এঙ্গেজমেন্টে কেন হাই, তাই না? আফরিন, আপনি কি বুঝতে জি পেরেছেন? স্যার, জি স্যার, জি তো স্যার। এই কথাটাই এখানে ওরা আসলে বলেছে আর কি। নন অডিট ক্লায়েন্টের নন অডিট এঙ্গেজমেন্ট আমরা করি, কেমন? অডিট ক্লায়েন্টের অডিট এঙ্গেজমেন্ট করি। সো অডিট ক্লায়েন্টের এঙ্গেজমেন্টের ইন্ডিপেন্ডেন্স অলওয়েজ হাই থাকে। এই আচ্ছা, নেক্সট আপনাদের আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার সাথে করতে পারেন, আলাপ করতে পারেন, সো দ্যাট অন্য চ্যাপ্টারে চলে গেলে আবার এই চ্যাপ্টারে ফেরত এসে কোশ্চেন বোঝানো অনেক সময় স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে যায়। সব সময় সবকিছু রিলেট করতে পারে না স্টুডেন্টরা। একটা জিনিস মাথা থেকে আউট হয়ে গেলে ডেফিনেটলি ওই জিনিসটাকে আবার রিকল করা তাদের জন্য টাফ হয়ে যায়। So best approach is to go through the chapter immediately, side by side, whatever the teacher is actually trying to listen about the period of time. So এটা করতে পারেন। আর আমরা লাস্ট অফ অল আমরা দেখেন আপনাদেরকে আমরা এরপরে যদি কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা, তো এটা তো আমরা নেক্সট চ্যাপ্টারে যদি আমরা যাই তাহলে একটু দেখেন কি বলতেছে। দিস ইজ ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এন্ড ইন্ডিপেন্ডেন্স। সো এখন আমরা আবার দেখবো এই 14 নম্বর চ্যাপ্টার, 15 নম্বর চ্যাপ্টার, 16 নম্বর চ্যাপ্টার। আমরা আগেও বলেছি তিনটা চ্যাপ্টার মিলে বেসিক্যালি এটা আসলে একটা চ্যাপ্টার হওয়া দরকার ছিল, বাট স্টিল যেহেতু একটা চ্যাপ্টার হলে জিনিসগুলো একটা চ্যাপ্টার অনেক বড় হয়ে যাবে, এই জন্য গ্রাজুয়ালি এই চ্যাপ্টার গুলোকে ভাগ ভাগ করা হয়েছে, বাট মূল থিমটা কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যেই রিলেটেড। সো 14 নাম্বার চ্যাপ্টার আরেকটু ডিটেল আমরা 15-এ শিখবো, আরেকটু ডিটেল আমরা 16-এ শিখবো। তো সো ফান্ডামেন্টাল থিং ইজ রিমেইন সেম। এবার আসেন আমরা একটু জানার চেষ্টা করি যে হোয়াট ইজ ইন্ট্রিগিটি। ইন্ট্রিগিটি আমরা অলরেডি পড়েছি, আপনারা তো একটু বলার চেষ্টা করেন হোয়াট ইজ ইন্ট্রিগিটি। আর এইচ খান বলতে পারবেন হোয়াট ইজ ইন্ট্রিগিটি? স্যার ইন্টিগ্রিটি হচ্ছে যে অডিটরের যে সে সৎ থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, যেটা হয়েছে সেটাই বলবে আর কি, এটাই। হ্যাঁ, ইয়েস, হি শুড বি স্ট্রেট ফরওয়ার্ড এবং হ্যাঁ উইথ থট অফ একটু পানি দিস। It should be straightforward. It should be honest. It should be fair in each and every dealings.
এবং হি শুড হ্যাভ দ্য ট্রুথফুলনেস, যেটাকে বলবো যে সততার চরম উদাহরণ, ঠিক আছে? সো দিস ইজ কল ইন্টিগ্রিটি। কে জানি বললেন কিছু কোশ্চেন করতে চান? হ্যাঁ স্যার, স্যার ইন্টিগ্রিটি কি শুধু অডিটরি থাকতে হবে? লাইক আমরা কোন অডিটররা কোন একটা কোম্পানির কাছে অ্যাপ্রোচ করলো, আর কোন একটা কোম্পানি কোন একটা অডিটর কাছে অ্যাপ্রোচ করলো, ওই ক্ষেত্রে ক্লায়েন্টের যদি ইন্টিগ্রিটির কোনো ইস্যু থাকে, উনি যদি কোনো আনএথিক্যাল রিকোয়েস্ট করে, ওইখানেও তো একটা ইন্টিগ্রিটির ইস্যু থাকতে পারে, তাই না স্যার? হ্যাঁ, ক্লায়েন্ট যদি আনএথিক্যাল কোনো ইস্যু করে, আনএথিক্যাল কোনো কিছু চায় আপনার কাছে, সেখানেও যদি আপনি রাজি হয়ে যান, তাহলে সেটাও তো আপনার ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ করা হয়ে গেল, তাই না? সেখানেও অডিটর যে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, এবং সে ধরনের আনডিউ কোনো অ্যাডভান্টেজ অডিটর অ্যামালগামেট করতে পারবে না, করতে পারবে না, ঠিক আছে? সেটা তার প্রফেশনাল এথিক্সকে ডাউন করবে, ঠিক আছে? ইয়েস স্যার, জি স্যার। নেক্সট অবজেক্ট ইন্টিগ্রিটি, সবাই অবজেক্টিভিটি সম্পর্কে কেউ একটু বলেন। আমরা তো এগুলো পড়েছি একবার, বাট এই চ্যাপ্টারে আমরা আরেকটু ডিটেল পড়বো, কারণ জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি, এই কারণে। হ্যাঁ, হোয়াট ইজ অবজেক্টিভিটি, কেউ একজন বলবেন? স্যার অডিটর বায়াসড হবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং সে কোনো পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। তো বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্স, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটিটা কে জানি বলতেছিলেন, অ্যান্সার করতেছিলেন, জাকিয়া বলতেছিলেন না কে বলতেছিলেন? স্যার বলতেছিলাম যে অবজেক্টিভিটি হচ্ছে যখন অডিটর বায়াসড হবেন না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যালাউ করবেন না, এবং তিনি কোনো পার্টির দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস অবশ্য এইগুলোর মধ্যেই রিলেটেড, সেটা হলো যে সে তার সে তার অবজেক্টিভ, মানে অডিটরের যে অবজেক্টিভ সে ফুলফিল করবে, ঠিক আছে? মানে স্বাভাবিক, কারো দ্বারা যদি তার অবজেক্টিভিটি পরিবর্তন না হয়, কারো কোনো অপিনিয়ন বা কারো কোনো অ্যাক্টিভিটি দ্বারা সে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, হ্যাঁ, সে যাতে ফেয়ার এবং ইম্পার্শিয়াল কনসিডারেশন করে থাকে, তাহলে সেই জিনিসগুলো ডেফিনেটলি ইটস এ পার্ট অফ মানে নট লুজিং দা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে তার অবজেক্টিভিটি কি, মানে সে তো ডেফিনেটলি সে যে কাজটা করতে চাচ্ছে সে তো সেই কাজটাই করবে, তাই না? তো এখন সেই কাজটা করতে গিয়ে তার যে অপিনিয়ন, তার যে ডিসিশন বা তার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট গুলো কোনোভাবেই যাতে কোনো কম্প্রোমাইজ কোথাও করতে না হয়, এবং তার সে সবসময় যাতে একটা নিউট্রাল কনসিডারেশন বা ইম্পার্শিয়াল কনসিডারেশন যাতে সে থাকতে পারে, এবং রিগার্ডিং হোয়াট এভার দ্য সিচুয়েশন ইট ইজ, সেই ক্ষেত্রে আপনার ইউ হ্যাভ টু মেনটেন দ্য অবজেক্টিভিটি, ঠিক আছে? যে অডিটর হ্যাজ বিন মেনটেনিং ইটস অবজেক্টিভিটি। সুতরাং তার জাজমেন্ট নিয়ে কেউ যাতে কোনো রকম মানে কি বলতে প্রভাবিত করতে না পারে, হ্যাঁ, সেইটা আপনাকে এনশিওর করতে হবে থ্রু দ্য অবজেক্টিভিটি। আচ্ছা, ফাইন। দেন ইন্ডিপেন্ডেন্স কে বলবেন? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম, শাহরিয়ার ফাহিম বলবেন? শাহরিয়ার ফাহিম। স্যার আমি কি একটু অ্যাড করব? আচ্ছা বলেন, কে বলবেন? নাম কি আপনার? নামটা বলেন। স্যার রেদওয়ান আহমেদ স্যার। ও রেদওয়ান তো হ্যাঁ, গুড লিসেনার। বলেন রেদওয়ান, বলেন। স্যার এটা হচ্ছে স্যার আমি আর কি কোনো পার্টি অথবা কোনো ধরনের ঘটনার থ্রুতে ইনফ্লুয়েন্স হব না,
এন্ড স্যার আমার অপিনিয়নটা কোনো চেঞ্জ হবে না কোনো অন্য কোনো কিছুতে। আমি ডেফিনেটলি আমার অপিনিয়নটা ড্র করব অ্যাকর্ডিং টু দ্য কোড অফ এথিক্স, প্রিন্সিপাল, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এন্ড প্রফেশনাল স্কেপটিসিজম, এভাবে স্যার। কোনটা এটা ইন্ডিপেন্ডেন্স বলতেছেন? জি স্যার, ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড। ইন্ডিপেন্ডেন্স ইন মাইন্ড, ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স দুটো দুই রকম, বাট আপনি ওভারঅল ইন্ডিপেন্ডেন্সটা আগে বলেন। আচ্ছা স্যার, ওভারঅল ইন্ডিপেন্ডেন্সটা বলেন। ইন্ডিপেন্ডেন্স তো দুই ধরনের হয়, আমরা শিখেছি, তাই না? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ তো স্যার। আপনি ওভারঅল ইন্ডিপেন্ডেন্সটা আগে বলেন, আচ্ছা স্যার, তারপর মাইন্ড। ওভারঅল ইন্ডিপেন্ডেন্সটা তো স্যার কি আইএফএস এর একটা কোড স্যার, আইএফএস কোড। তো স্যার ওইটা হচ্ছে স্যার আমি আর কি ফার্ম, আই মিন এটা ডিফাইন করবে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারতেছি আর পারতেছি না, আই মিন আমার স্বাধীনতা থাকতেছি কি থাকতেছি না। তো কিছু কিছু স্টেপস এর মাধ্যমে আর কি আমরা ইন্ডিপেন্ডেন্সটা আমরা ফলো করি, অথবা স্যার এটা রক্ষা হয়, এরকম আর কি। এই 4টা স্টেপস এর কথা এখানে বলা আছে স্যার। আচ্ছা, তো এখন ঠিক আছে, আপনার যেটা মানে এখানে পার্টিকুলারলি দেখেন, এখানে একটা কথা বলছে, এটা আপনার কি শেয়ারিংটা ফলো করছেন? এখানে লেখা আছে দেখেন, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইন্ডিপেন্ডেন্স ইজ রিলেটেড টু অ্যান জি স্যার, আন্ডারপিনস অবজেক্টিভিটি। এই যে আন্ডারপিন অবজেক্টিভিটি, এই আন্ডারপিন অবজেক্টিভিটিটা কেন বললো বলতে পারবেন? আন্ডারপিন কেন? আন্ডারপিন তো ভালো না। আন্ডারপিন মানে কি? পিন করতেছে। অবজেক্টিভিটি কিছুটা হইলেও আন্ডারপিন করছে, ঠিক আছে? কারণ কি? এই কথাটার মানেটা বুঝতে পারতেছেন? অবজেক্টিভিটিকে সে আন্ডারপিন কেন বলছে? স্যার মেবি স্যার যেহেতু অবজেক্টিভিটি বোঝাচ্ছে স্যার যে বায়াস হওয়া যাবে না, কনফ্লিক্ট আনইনফ্লুয়েন্স হওয়া যাবে না, তো স্যার এর জন্য স্যার হয়তো আমার ইন্ডিপেন্ডেন্সটা এখানে কিছুটা হলেও কনফ্লিকশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের সাথে, ওইটা হতে পারে। জি জি জি, ইন্ডিপেন্ডেন্স সাথে কিছুটা কনফ্লিক্ট হয় অবজেক্টিভিটি, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ফ্রিডম ফ্রম সিচুয়েশন যদি থাকতে যাই, তখন দেখা যাচ্ছে আমার কিছুটা ক্ষেত্রে অবজেক্টিভিটি জিওপারডাইজ হয়, ক্ষতিগ্রস্ত হয়। কথাটা বুঝছেন? আমি অবজেক্টিভ থাকতে পারছি না, কথাটা বুঝছেন? আমি আমার ইন্ডিপেন্ডেন্স, আমার স্বাধীনতা রক্ষা করতে গেলে অনেক সময় যেমন আমি একটু কথাটা অন্যভাবে যদি বলি, যেমন ধরেন অনেকে আমরা স্বাধীন প্রফেশন পছন্দ করি, তাই না? ঠিক কি না? তো একটা দেখেন স্বাধীন প্রফেশন কিন্তু সবাই পছন্দ করে, বাট দেখেন স্বাধীন প্রফেশন কিন্তু সব জায়গায় নাই, তাই না? আছে একটা টিচার, একটা প্রফেসর, একটা টিচার মেবি হয়তো স্বাধীন, ঠিক আছে? তার স্বাধীনতা, তার ইন্ডিপেন্ডেন্সটা লেভেলটা হাই, ঠিক আছে? কিন্তু একটা ব্যাংকার বা একটা ব্যাংকিং প্রফেশনে যে আছে, সে কিন্তু এরকম স্বাধীন না। কেমন? তো দেখেন, অবজেক্টিভিটি কিন্তু দুইটা প্রফেশনেই আছে। ব্যাংকিং প্রফেশনও আছে, ডক্টর প্রফেশনও অবজেক্টিভিটি আছে, আবার অডিটিং প্রফেশনও অবজেক্টিভিটি আছে। কিন্তু দেখেন, আপনার ইন্ডিপেন্ডেন্স কিন্তু সব প্রফেশনে নাই। টিচিং প্রফেশনে ইন্ডিপেন্ডেন্স যেভাবে যেরকম আছে, এটা কিন্তু অন্যান্য প্রফেশনে ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু এতটা নাই। তো দেখেন, অডিটরকেও এরকম ইন্ডিপেন্ডেন্স থাকতে হয়। এই জন্য সবসময় যে অবজেক্টিভিটি থাকলেই যে সে ইন্ডিপেন্ডেন্স হইলো বা ইন্ডিপেন্ডেন্স থাকতে পারলো, বিষয়টা এরকম না। অনেক সময় এই ইন্ডিপেন্ডেন্স থাকার জন্য অবজেক্টিভিটি কম্প্রোমাইজ করতে হয়, বা অবজেক্টিভিটি কিছুটা হলেও জিওপারডাইজ হয়। সেই জন্য বলছে যে ইট ইজ ফ্রিডম ফ্রম সিচুয়েশন অ্যান্ড রিলেশনশিপ দ্যাট মেক ইট প্রবাবল that the reasonable and informed third party would conclude that objectivity either is impaired or would be impaired, or objectivity either is impaired. It's a freedom from situation and relationship, এবং অনেক সময় it's probable that a reasonable and informed third party তারা মনে করতে পারে যে অবজেক্টিভিটি কোনো কারণে impaired হয়েছে, অথবা ইম্পায়ার হওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছে। কথাটা বুঝছেন? তো ইন্ডিপেন্ডেন্স অলওয়েজ যে গুড তাও না, আবার ইন্ডিপেন্ডেন্স এট দ্য কস্ট অফ অবজেক্টিভিটি সেটাও হওয়ার চান্স থাকে। তো এই কারণে মানে ডেফিনেটলি অডিটর বোথ ইন্ডিপেন্ডেন্স এবং অবজেক্টিভিটি দুটাই হ্যাজ টু এনশিওর, সো দ্যাট একটা যাতে আরেকটার কমপ্লিমেন্ট না করে, মানে একটা যাতে একটা না হয়, সাংঘর্ষিক না হয়। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি?
এখানে সাংঘর্ষিক হবে কিভাবে? ইন্ডিপেন্ডেন্সটা যদি মেনটেন করতে পারে সেক্ষেত্রেই তো অবজেক্টিভিটি বা ইন্টিগ্রিটি এনশিওর হবে। না না, সবসময় এটা হয় না তো। এই যে এই কথাটা কি বললেন আপনি? এই কথাটা, প্রথম কথাটা কি বললেন? ইন্ডিপেন্ডেন্স এনশিওর করলে অবজেক্টিভিটি এনশিওর হয়, কথাটা তো সবসময় হচ্ছে না তো। ইন্ডিপেন্ডেন্স কথাটা কিন্তু মানে স্বাধীন, ব্যক্তি স্বাধীনতা আর কি। তো স্বাধীনতার আমার একটা ব্যাপার আছে, ফ্রিডম অফ সিচুয়েশন, ফ্রিডম ফ্রম সিচুয়েশন এন্ড রিলেশনশিপ, মানে রিলেশনশিপের ঊর্ধ্বে, কথাটা বুঝছেন, সিচুয়েশনের ঊর্ধ্বে। হ্যাঁ, যে এটা যে এটা দেখেন না, ওই যে যেখানে একটা রিজনেবল থার্ড পার্টি মনে করতে পারে যে রিজনেবল এন্ড ফ্রম থার্ড পার্টি মনে করতে পারে যে অবজেক্টিভিটি ইম্পেয়ার্ড হয়েছে, অথবা কুড বি ইম্পেয়ার্ড হওয়ার মতন, ইম্পেয়ার্ড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, কথাটা বুঝছেন তো। সো এটা আন্ডারপিনস অবজেক্টিভিটি, ইন্ডিপেন্ডেন্স আন্ডারপিনস অবজেক্টিভিটি। হ্যাঁ, তো এখন এইখানে দেখেন অবজেক্ট, ইন আদার ওয়ার্ডস, এই লাইনটা পড়লে আপনি আরেকটু বুঝতে পারবেন। অবজেক্টিভিটি রিলেটস টু দ্য স্টেট অফ অ্যাকাউন্টেন্টস মাইন্ড and independence relate to the circumstances around the situation. ঠিক আছে, such as financial, employment, business and personal relationship that affect the assurance provided in connection with the client or potential client. যেমন এখানে আপনাকে বলতেছে যে এই দেখেন প্রথম পার্টটা বলতেছে, অবজেক্টিভিটির প্রথম পার্টটা বলতেছে যে এটা আসলে অ্যাকাউন্টেন্টের মাইন্ডের উপর ডিপেন্ড করে। দিস ইজ অ্যাকাউন্টেন্ট স্টেট অফ মাইন্ড। আর ইন্ডিপেন্ডেন্স কথাটা বলতে এখন এখানে কোশ্চেনটা এরকম আসতে পারে যে ইন্ডিপেন্ডেন্স এবং অবজেক্টিভিটি এটা মানে ম্যাটার করে কেন সবসময়, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি সবসময় ম্যাটার করে কেন এত, ঠিক আছে? Why do independence and objectivity matter so much? কেন ম্যাটার করে, ঠিক আছে? আসেন এখানে একটু দেখি আমরা। ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি ম্যাটার বিকজ অফ, কি কারণে এত ম্যাটার করছে একটু পড়ি আমরা। আপনাদের মধ্যে কেউ কে জানি আপনাদের মধ্যে, আপনাদের আনোয়ার কোথায়, আমাদের ইয়া আনোয়ার কে আছেন, বা আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আছেন? দুজন ছিলেন তো আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। রেদওয়ান আছেন না? রেদওয়ান। জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, আপনাকে একটু জাস্ট একটু কাইন্ডলি একটু যদি পড়েন তাহলে হ্যাঁ, একটু ভালো প্লিজ। হয়। শিওর এটা স্যার। একটু এখান থেকে পড়েন। ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি ম্যাটার বিকজ অফ হোয়াট? The expectations of those directly affected, particularly the member of the company. The audit should be able to provide objective assurance that the director can never provide on financial statements. এটা কি বুঝলেন রেজওয়ান? Sir, I mean, এটা কি বলতেছে? স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা স্যার আর কি যে আর কি ডিরেক্টররা আর কি যেটা অডিট করবে এটা কখনো আর কি দিতে পারবে না আর কি, সরাসরি অন্য কাউকে শেয়ার করতে পারবে না আর কি। The expectation of those directly affected, particularly the members of the company. জি স্যার। Expectations from those directly affected, particularly the member of the company, the audit should be able to provide objective assurance that directors can never provide on the financial statements. তাহলে একটা চিন্তা করেন, একটা কোম্পানির ডাইরেক্টর সে কি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অ্যাসুরেন্স দিতে পারে? একটা কোম্পানির ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর, সে কি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অ্যাসুরেন্স না স্যার, শেয়ারহোল্ডারকে দিতে পারে? না স্যার, দিতে পারবে না স্যার। এটা যদি পারতো তাহলে অডিটিং প্রফেশনই তো থাকতো না, তাই না? ঠিক না? এটা তো পারে না, তাই না? কারণ তারাই তো
এই ইভেন গভর্নেন্স স্যার তার হ্যাঁ কোম্পানির কোনো ইন্ডিপেন্ডেন্স ডিরেক্টর যদি এফসি হয়ে থাকে, উনিও তো অডিট পর্যন্ত করতে পারবেন না, তাই না না স্যার? না না করতে জি পারবে না, স্যার। কেন পারবে? কেন? সে তো অডিট প্রফেশনে নাই, সে তো জবে আছে। অন দ্য জবে থাকলে তো সে ওই অ্যাসুরেন্সটা করতে পারে না, তাই না? কিনা? তো সো এই জিনিসগুলো এখানে আছে। স্যার তো এখানে এখানে এক্সপেক্টেশনের বিষয়টা বুঝি নাই। বুঝিনি, কে বলছেন? স্যার আমি মিমি। স্যার এক্সপেকটেশন অফ দোজ ডিরেক্টলি এফেক্টেড, এখানে কোম্পানির কি এমপ্লয়ীদের কথা বলছে, না, মেম্বারস অফ দ্য পার্টিকুলারলি কোম্পানি? মেম্বার্স অফ দ্য কোম্পানি কথা বলছি, পার্টিকুলারলি দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি, কোম্পানির যারা মেম্বার, ম্যানেজমেন্ট, ঠিক আছে, জি স্যার। বোর্ড, ঠিক আছে। হুম, এখানে মেম্বার বলতে আসলে বোর্ড অফ ডাইরেক্টরদেরকে মেইনলি বোঝায়, ম্যানেজমেন্ট এখানে আসে না। কতটা বুঝছেন? এখানে চার্জ উইথ গভর্নেন্স কে বোঝায়, কতটা বুঝছেন? যাদের, হ্যাঁ, হ্যালো, দে আর দ্য জি স্যার। অ্যাকচুয়ালি মানে ডাইরেক্টররা হলো আসলে শেয়ার হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভ, কতটা বুঝছেন? হুম, কিন্তু আসলে এক্সপেকটেশনটা আসে হলো আসলে শেয়ার হোল্ডারদের কাছ থেকে, কতটা বুঝছেন? তো এখন শেয়ার হোল্ডাররা তাদের প্রতিনিধি ডাইরেক্টরদেরকে বসিয়েছে কি গভর্নেন্সটা দেখার জন্য, ঠিক কি না? তো শেয়ার হোল্ডারদের একটা অ্যাসুরেন্স লাগে যে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। হুম, তো এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিপ্রেজেন্ট করে, এখন এইটা তো আর ডেফিনেটলি সেই কোম্পানির ডাইরেক্টররা তো আর বলতে পারে না যে সেই অ্যাসুরেন্সটা কি ডাইরেক্টররা দিতে পারে। সো এই অ্যাসুরেন্স তো কুড নেভার বি প্রোভাইডেড বাই দ্য ডাইরেক্টরস, তাই না? তো সো এখন ডেফিনেটলি এই কারণে এটা দিতে হয় হলো আপনার থার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্টি হু হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অবজেক্টিভিটি, যেটা কিনা আমরা বলতেছি এক্সটার্নাল অডিটরস, ঠিক না? যে কারণে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অবজেক্টিভিটি এই কারণেই বেশি প্রয়োজন। আর পরেরটা হলো যে পাবলিক ইন্টারেস্ট। কোম্পানিজ আর পাবলিক এন্টিটিস গভর্ন বাই রুলস রিগার্ডিং দ্য ডিসক্লোজার ইনফরমেশন। তো দেখেন এখানে পাবলিক যখন ইন্টারেস্ট হবে, পাবলিক যখন ইন্টারেস্টে যখন কাজ করবে, তখন ডেফিনেটলি এটা পাবলিক ইন্টারেস্ট রক্ষা করার জন্য সার্টেন রুলস আছে, রেগুলেশনস আছে, এবং তার ডিসক্লোজার আছে রিকোয়ারমেন্টের টু প্রোটেক্ট দ্য পাবলিক ইন্টারেস্ট। তো এই জিনিসটা কিন্তু আসলে পাবলিক ইন্টারেস্ট প্রোটেকশন করতে গেলে আপনি যদি বায়াসড হয়ে যান, আপনার ভিতরে যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে, আপনার ভিতরে যদি অবজেক্টিভিটি না থাকে, you could never ensure the public interest. So public interest is very important. হ্যাঁ, এবং এটা অডিটরের পক্ষে সম্ভব, যাদের ইন্ডিপেন্ডেন্স আছে, যাদের অবজেক্টিভিটি আছে, দে ক্যান এনশিওর দ্য পাবলিক ইন্টারেস্ট। কেমন? আচ্ছা, এখানে একটা দেখেন ছোট্ট একটা কোশ্চেন আছে, আপনার মজা পাবেন এই কোশ্চেনটা পড়ে। দেখেন এখানে এটা বলছে, হোয়াট ক্যান দ্য অডিটর ডু টু প্রিজার্ভ অবজেক্টিভিটি? অবজেক্টিভিটি এমন একটা জিনিস, দেখেন অডিটর অবজেক্টিভিটি এনশিওর করার জন্য কি করতে পারে? সিম্পল অ্যান্সার to withdraw from any engagement whether there is a slight জি স্যার আমি আছি। আচ্ছা, আশিক চৌধুরী, জি স্যার are আমি you আছি। listening? আপনি আছেন? স্যার আপনি আলোচনা করতেছিলেন। আচ্ছা 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 জি স্যার আমি আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন আপনারা যে সেলফ রিভিউ, সেলফ ইন্টারেস্ট রেট,
সেলফ ইন্টারেস্ট থ্রেটটা বেসিক্যালি কি ধরনের? হোয়াট আর দ্য সেলফ ইন্টারেস্ট থ্রেট? একটা জিনিস চিন্তা করুন, লো বলিং। লো বলিং মানে কি বলতে পারবেন কেউ? স্যার কম টাকায় আর কি ই করা, অ্যাকসেপ্ট করা আর কি। লো বলিং করা, কম টাকায় অডিট গুলো নিয়ে নেওয়া আর কি, ঠিক আছে। অন্যের ক্লায়েন্ট ধরেন একটা অডিট ফি ছিল, ধরেন সেই ক্লায়েন্টকে আপনি যে অডিট ফিতে সে কাজ করাতো তার থেকে একটু কম ফিতে আপনি তাকে অ্যাট্রাক্ট করলেন, এটাকে আসলে লো বলিং বলে, কেমন? এটা কিন্তু আপনার লো বলিং, এবং এটা কিন্তু ডিরেক্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট। এটা কিন্তু ডিরেক্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট। স্যার প্র্যাকটিক্যালি কি কম টাকা দিয়ে নেওয়া যায়? আমি তো যেটা জানতাম যে যেই টাকা দিয়ে অডিট করা হয় 1 বছর, সেটাই বা তার চেয়ে বেশি দিয়ে অডিট হয়। সাধারণত তাই হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি সিচুয়েশন গুলো একটু ডিফারেন্ট হয় তো। প্র্যাকটিক্যালি অনেক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ করে, অনেক চ্যালেঞ্জ অ্যারাইজ করে, কথাটা বুঝছেন? সো এটা আসলে নর্মালি বড় বড় ক্লায়েন্ট বা ভালো ভালো ক্লায়েন্টের ক্ষেত্রে আগের বছরের থেকে ফি কম হয় না সাধারণত, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ছোট ছোট ক্লায়েন্ট বা বিভিন্ন আদার ক্লায়েন্ট গুলো তারা করে কি এরকম আরেকজনের ক্লায়েন্ট লো বলিং করে নিয়ে আসে, কথাটা বুঝছেন? তো তা দেখা যাচ্ছে যে তারা ইনসাইডার ট্রেডিং করে কাগজ কলমে তারা বেশি ফি দেখায়, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ইনসাইডার ট্রেডিং করে, কথাটা বুঝছেন? তো ওগুলোকে লো বলিং বলে। তো এগুলো বিভিন্ন রেগুলেটরি এমবার্গোর মধ্যেও পড়ে যায় ধরা পড়লে তারা। তো এই জিনিসটাও আছে লো বোলিং এর মধ্যে। স্যার তাহলে পরে যখন ট্যাক্স দেয় ফার্মগুলো তখন ঝামেলায় পড়ে না, যদি এখন বেশি অ্যামাউন্ট দেখে পরে কমানো বাংলাদেশ তো সবকিছু আসলে অনেক কিছুই তো আসলে বাংলাদেশের আপনারা জানেন যে নিয়ম কানুন আইন অনেক কিছুই তো আসলে নেগোশিয়েটেড হয়ে গেছে, তাই না? তো এই নেগোশিয়েটেড জিনিসগুলো আসলে করে ফেলে আর কি, কিভাবে যারা করে তারাই বলতে পারবে। তো প্র্যাকটিক্যাল সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তো এই আর কি। এনিওয়ে আমরা একটা ইস্যু নিয়ে এত বেশি কথা বললে অনেকগুলো ইস্যু টাচ করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ লো বলিং, এটা বুঝলেই হবে। হায়ার পার্সেন্টেজ অফ ফি কিভাবে সেলফ ইন্টারেস্ট থ্রেট হয়? জি একটু বলবেন, হায়ার পার্সেন্টেজ অফ ফি কিভাবে লো বলিং হয় বলেন তো। সরি, হায়ার পার্সেন্টেজ অফ ফি কিভাবে সেলফ ইন্টারেস্ট রেট হয়? স্যার অডিটরের ইনকামের বড় একটা পোরশন যদি একটা সিগনিফিক্যান্ট ক্লায়েন্ট থেকে আসে তাহলে সেটা হইতে পারে। ইয়েস, ভেরি গুড। স্বাভাবিক, একটা বড় একটা ফি যদি একটা সিঙ্গেল ক্লায়েন্ট থেকে আসে, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে the auditor becomes dependent to that particular client, তাই না? সো ডিপেন্ডেন্সি যদি এরকম হয় তখন তো ওই ক্লায়েন্ট যেটা বলবে অডিটর সেটাই শুনতে হয়, কারণ হলো যে at any cost auditor don't want to lose that particular client, is it? তাই না? তো সো this is the situation, হায়ার পার্সেন্টেজ অফ ফিজ। এই জন্য অনেক সময় মানে ফার্মের এমন কোনো ক্লায়েন্ট রিটেন করা উচিত হয় না যেটা কিনা ক্লায়েন্টের ফার্মের যে টোটাল রেভিনিউ, তার টোটাল রেভিনিউ মেজরিটি অংশ একটা পার্টিকুলার ক্লায়েন্ট থেকে যখন আসে তখন আসলে at any cost the auditor has to retain that particular client, so they don't want to lose that particular client. তো সো এটার কারণে এটাকে বলে যে হায়ার পার্সেন্টেজ অফ ফিস, এটা একটা সেলফ ইন্টারেস্ট থ্রেট, এটা একটা থ্রেট। এগুলো কিন্তু আমরা এখন আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। ইন ফিউচারে আপনাকে কিন্তু এই জিনিসগুলো হাউ টু মিনিমাইজ, আপনাদের মধ্যে কেউ একজন কোশ্চেন করেছেন আমাকে যে থ্রেট সেফগার্ড দিয়ে করব, এই থ্রেটটাকে সেফগার্ড দেওয়ার জন্য আগে থ্রেটটা কি দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড ফার্স্ট। থ্রেটটা কি এটা জানার পরেই তো দেন আসবে আপনি কিভাবে এটাকে সেফগার্ড দিবেন, হাউ ইউ সেফগার্ড দিস থ্রেট, how you minimize the risks, how threat self-interest threat has to be minimized throughout the audit process. তো সো এই সেফগার্ড গুলো কিন্তু আপনার গ্রাজুয়ালি আসবে।
So you have to just abide by the situations and other things as well. ঠিক আছে? স্যার থ্রেড যদি ক্লায়েন্ট মানে অডিটর নিজের মধ্য থেকে যদি আসে তাহলে তো স্যার এখানে কোনো সেফগার্ডই কাজ করবে না। ও তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্স অবজেক্টিভিটি এগুলো তো আগে কম্প্রোমাইজ করে ফেলেছেন। আপনি তো থ্রেডের আগেই ওগুলোই তো কম্প্রোমাইজ হয়ে গেছে, তাহলে তো আর সেখানে কোড অফ ইথিক্স কাজ করছে না, ঠিক কি না? স্যার সেলফ ইন্টারেস্ট থ্রেটের মধ্যে যেগুলো আছে সেগুলো তো অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে। মানে এগুলো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অথবা ইনডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অথবা ক্লোজ বিজনেস রিলেশনশিপ এগুলাই আর কি, বুঝতে পারছেন? তারপর যে পার্সেন্টেজ অর কন্টিনজেন্ট ফি, পার্সেন্টেজ অর কন্টিনজেন্ট ফি যেটা আছে, ঠিক আছে? সো পার্সেন্টেজ অর কন্টিনজেন্ট ফি এটা যদি থাকে ডেফিনেটলি আপনারা এখানে সেলফ ইন্টারেস্ট রেট হয়। কিভাবে বলেন তো দেখি, একটা এক্সাম্পল বলতে পারবেন? কেউ বলতে পারবেন? স্যার এমনও হতে পারে যে অডিটরের ফিটা ডিপেন্ড করবে প্রফিট কত রিপোর্ট করছে বা শো করছে তার উপরে। সেক্ষেত্রে যদি ডিরেক্টর বা কোম্পানি যদি বেশি প্রফিট শো করে, সেক্ষেত্রে অডিটরও চাবে যে বেশিই থাকুক, কারণ তার ফিটা প্রফিটের উপর ডিপেন্ডেন্ট, এরকম হতে পারে স্যার। হ্যাঁ, না কন্টিজেন্ট ফি বলতে প্রফিটের উপরে যে মানে ফি ডিপেন্ড করে আসলে সবসময় এরকম না। কন্টিজেন্ট ফি অনেক ধরনের হতে পারে। কন্টিজেন্ট মানে হলো একটা ঘটনা ঘটলে এইরকম হবে, আর না ঘটলে এর আরেক রকম হবে। যেমন ধরেন লেটস সে অডিটরকে বলা হইলো যে ভাই আপনি যে অডিট করবেন, ভালো কথা, আপনি যদি আনকোয়ালিফাইড রিপোর্ট দেন আপনার অডিট ফি হবে 5 লাখ টাকা, ঠিক আছে? আপনি যদি ভাই কোয়ালিফাইড অপিনিয়ন দেন আপনার রিপোর্ট হবে 1 লাখ টাকা। এটা কেমন হবে, কেমন শোনা যাবে জিনিসটা? তো অডিটর চিন্তা করবে যে আরে ভাই আমি তো ভাই কোয়ালিফাইড অপিনিয়ন দিলে তো আমি ফি পাবো 1 লাখ টাকা, তাহলে তো আমার কোয়ালিফিকেশন দেওয়ার দরকার নেই। সে সব কোয়ালিফিকেশন উঠে আনকোয়ালিফাইড রিপোর্ট দেওয়া শুরু করে, ঠিক কি না? আপনাদের অডিট হিস্ট্রিতে এরকম আছে যে ডিরেক্ট বলে এরকম যে কোয়ালিফাইড আনকোয়ালিফাইড? না, এটা আমি একটা আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি, মানে এটা কেউ বলে না, মানে এটাকে আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে কন্টিনজেন্সি অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, আমাদের এইভাবে বলে না, আমাদেরকে অনেক সময় আমরা এরকম পাইছি যে মানে ধরেন বলতেছে ক্লায়েন্ট যে ভাই রিপোর্ট কিন্তু ক্লিন রিপোর্ট দিতে হবে, তাহলে আপনাকে দিয়ে অডিট করাবো, নাহলে করাবো না, এরকম কথা বলে, ঠিক আছে? এবার এটাকে ঘুরে ফিরে আসলে ওইভাবেই মানে দাঁড়ায় যে তারা বলতেছে যে কোনো ধরনের অবজেকশন বা কোনো কোয়ালিফিকেশন নিয়ে তারা কোনো রিপোর্ট নিবে না, তাই না? তার মানে রিপোর্ট নিবে না মানে কি, তারা অডিট করাবে না, ঠিক কি না? তো সো এইরকম কন্টিনজেন্সিস দিয়ে তো আসলে এটা তো অডিট হয় না। সেক্ষেত্রে তো ডেফিনেটলি সেলফ ইন্টারেস্ট, রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। ওভারডিউ ফিজ জিনিসটা কি একটু বলেন তো দেখি। স্যার পূর্বের বছরে যদি কোনো প্রকার ফি বাকি থাকে বা এরকম কিছু। হ্যাঁ, মানে পূর্বের ফি বাকি থাকলে সমস্যাটা কি? স্যার কিভাবে এটা সেলফ ইন্টারেস্ট থ্রেট হচ্ছে সেটা বলেন। স্যার হাউ এটা ইট যদি ইজ ওয়ার্কিং অ্যাজ এ সেলফ ইন্টারেস্ট থ্রেট সেটা তো বলতে হবে। স্যার আমার যদি পূর্বের বছরের ফি বাকি থাকে এবং যদি আমি কারেন্ট ইয়ারে এসে যদি তাকে কোয়ালিফাইড রিপোর্ট দেই, সেক্ষেত্রে তো এখানেই থাকতে একটা কন্টিনজেন্সি একটা প্রবাবিলিটি থাকতে পারে যে সে আমাকে পিছনের টাকাটা আমাকে দিবে না বা ফিটা সে দিতে অস্বীকৃতি জানাবে, এরকম একটা প্রবাবিলিটি থাকতে পারে স্যার। হ্যাঁ, এই জিনিসটা থাকতে পারে, ঠিক বলছেন। তো সো এইটা ঠিকই বলছেন যে সে চেষ্টা করবে যে তার মানে সবকিছু মানে এরকম হোক যে সে যদি কারেন্ট ইয়ারে ম্যানেজমেন্টের সাথে ডিসএগ্রিমেন্টে যায় বা কারেন্ট ইয়ারে যদি অডিটর কোনো কারণে ম্যানেজমেন্টের সাথে তাদের যদি কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হয়, তাহলে সে চিন্তা করতে পারে যে এটা তো ডিসএগ্রিমেন্টের কারণে যদি ডিসএগ্রিমেন্ট সেট অ্যাসাইড না করতে পারি তাহলে তো এটা কোয়ালিফিকেশনের জন্ম দেয়। কোয়ালিফিকেশন হইলে তখন কি হয়? কোয়ালিফিকেশন হইলে তখন অডিট রিপোর্টটা আনকোয়ালিফাইড থাকে না, তখন কোয়ালিফিকেশন নিয়ে অনেক সময় ক্লায়েন্টদের অনেক প্রবলেম ফেস করতে হয় বা ইনভেস্টরদের কাছে জবাবদিহি দিতে হয় বা রেগুলেটরের কাছে অনেক ধরনের
রেগুলেটরি এক্সপ্লেনেশন দিতে হয় যে এটা কেন হয়েছে। যদি রেগুলেটেড ইন্ডাস্ট্রি হয়, সব ইন্ডাস্ট্রি তো কম বেশি রেগুলেটেড। তো সো এই ধরনের ইস্যুতে দেখা যাচ্ছে যে অডিটর আগের বছরের অডিট ফি পায় নাই, এখন এই বছরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এখানে বা ডিসএগ্রিমেন্ট আছে, তখন দেখা যাচ্ছে যে সে চিন্তা করে যে এই বছরে যদি আমি কোনো কোয়ালিফাইড অপিনিয়ন দেই তাহলে তো আমাকে এই বছরের ফি তো দিবেই না, গত বছরের অডিট ফি সহ আমি পাবো না। তো এইসব চিন্তা করে অনেক সময় সেলফ ইন্টারেস্ট থ্রেটের জন্ম দেয়। তো এই জিনিসগুলোকে একটু জাস্ট ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্রপার সেফগার্ড সো দ্যাট ওভারডিউ কোনো ফি যাতে না থাকে। বিফোর স্টার্টিং দ্য নিউ ইয়ার অডিট, আগের বছরের অডিট ফি শুড বি কালেক্টেড ফার্স্ট সো দ্যাট এই ধরনের ডিপেন্ডেন্সি যাতে না হয়। আপনারা কি বুঝতে পারতেছেন? আমি জানি না, আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু আরবিটারি এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা হয়তো এগুলা আইফ্যাক এর কোড অফ এথিক্স পড়ে আমরা যেভাবে এক্সপ্লেইন করতেছি আপনারা নরমালি এই ধরনের এক্সপ্লেনেশন বইয়ে পাবেন না। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। স্যার কন্টিনজেন্ট ফিসটা কি একটু আরেকবার একটা এক্সাম্পল দিয়ে যদি একটু ক্লিয়ার করে বলতে? কন্টিজেন্স আপনারা IS 37 পড়েছেন? IS 37 কন্টিজেন্সি পড়েছেন? IS 37 জি স্যার। IS 37 কি বলছে? কন্টিজেন্স কখন হয়? একটা ঘটনা যখন আরেকটা কিছু ঘটা না ঘটার উপরে ডিপেন্ড করে, এটা তো কন্টিজেন্সি বলে, তাই না? সো কন্টিজেন্ট ফিটাও ওইরকম আর কি, কোনো কিছু ঘটা না ঘটানোর উপরে, কোনো কন্টিজেন্ট ইভেন্টের উপরে আপনার অডিট ফি নির্ধারণ করতেছে, ঠিক আছে? বা কোনো একটা ফি অডিটর পাবে সেটার উপর ডিপেন্ড করতেছে। কথাটা বুঝছেন? সেটা যে কোনো ইভেন্টই হতে পারে, সেটাই বলা হচ্ছে যে কন্টিজেন্ট ফিজ আর কি। হ্যাঁ, এবং অডিটরের ফিটা কখনোই কন্টিজেন্ট ফি হতে পারে না, এটা সুযোগই নাই। তো যখনই যদি কন্টিজেন্ট ফি থাকে, হ্যাঁ, এবার যে একজন বললো, আপনাদের এক ভাই বললো যে এবারে প্রফিট ভালো হইলে অডিটরের ফি ভালো হবে, প্রফিট ভালো না হইলে অডিটরের ফি কমে যাবে। এই যদি সিচুয়েশন হয় তাহলে কি অডিটর শুড আই কন্টিনিউ দ্য অডিটিং প্রফেশন, অডিটিং অন দ্যাট পার্টিকুলার ক্লায়েন্ট? তখন কি আপনি অডিটর অডিট করবে ওই পার্টিকুলার জায়গায়? সেটা তো চিন্তা করবে, তো তাহলে প্রফিট ম্যানিপুলেশন করার চেষ্টা করবে, যেভাবে ম্যানিপুলেট করলে অডিট ফি বাড়ে, ঠিক না? তো সো এই ধরনের কোনো ইস্যু ডেফিনেটলি ফি ডিটারমিনেশনে থাকবে না, কোনো কন্টিজেন্সি থাকবে না। শুড বি ভেরি মাচ স্পেসিফিক, ঠিক আছে? ফিজ শুড বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড স্পেসিফিক। আইসিবি প্রেসক্রাইব ফি শিডিউল আছে, যেটা যেটা লিগাল এবং অথরাইজড। আইসিবি প্রেসক্রাইব ফি আছে, সেটা আপনার হয়তো কিছুটা প্লাস মাইনাস করতে পারে অডিটররা বেসড অন দ্য জাজমেন্ট অ্যান্ড ভলিউম অফ দ্য ওয়ার্ক। সেটা চিন্তা করে তারা কিছু করতে পারে, বাট অলমোস্ট উই শুড বি অ্যাবাইড বাই দ্য ফি শিডিউল অ্যাজ প্রেসক্রাইব বাই আইসিবি ইন দ্য ফার্ম লেভেল। কথাটা বুঝছেন? সো অডিটররা এই ধরনের কন্টিজেন্ট ফি কে ওয়েলকাম কখনোই জানাবে না, যাতে করে কোনো ধরনের সেলফ ইন্টারেস্ট থ্রেট যাতে জন্ম না নেয়, ঠিক আছে? Then going forward, loan and guarantees. Loan and guarantees কি জিনিস হতে পারে? এটা কিভাবে সেলফ ইন্টারেস্ট থ্রেট হয়? Do you have any idea? Loan and guarantees. স্যার ক্লায়েন্টের ক্ষেত্রে ঋণ নিতে পারে ক্লায়েন্ট থেকে, যদি ক্লায়েন্ট ব্যাংকিং কোনো কোম্পানি হয়, সেক্ষেত্রে তো সেটা কি বলে চক্ষু লজ্জা থাকে তার, বা গ্যারান্টির একটা ব্যাপার থাকে তার। চক্ষু লজ্জার থেকেও ব্যাপার হলো কি, যে প্রথমত অডিটর যেখান থেকে লোন নিচ্ছে সেখানকার সে অডিটরই হতে পারবে না, ঠিক আছে? এটা ডাইরেক্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট, ঠিক আছে? কারণ কোন অডিটর কোন একটা ব্যাংক থেকে লোন নিচ্ছে, সেই ব্যাংকের সে অডিটর হতে পারবে না, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে যদি নেয়ও, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে লোনের অ্যামাউন্টটা সিগনিফিকেন্ট কিনা। কথাটা বুঝছেন? যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লোন হয়, সেই ক্ষেত্রে তো আবার এই যে সেলফ ইন্টারেস্ট থ্রেট হয়ে যাচ্ছে, সেটাকে তাহলে তখন এটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল থ্রেট হয়ে যাচ্ছে। সেটা সে ডেফিনেটলি সে চাইবে যে কোম্পানির প্রফিট ভালো করুক, তাই না? বা কোম্পানির শেয়ার যদি অনেক সময় শেয়ার থাকে, শেয়ারও থাকলে তো ডেফিনেটলি অডিটর হইতে পারবেও না। এবং সেই কোম্পানির পক্ষ হয়ে, সেই ব্যাংকের পক্ষ হয়ে যদি সে কোনো পার্টির পক্ষ হয়ে যদি ওই ব্যাংকে যদি সে কোনো গ্যারান্টি দেয়, সেই ক্ষেত্রেও আসলে ডাইরেক্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট হয়ে যায়। তো সো এটা করা যাবে না, ঠিক আছে? তারপরে আসেন গিফটস অ্যান্ড হসপিটাবিলিটিস। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ধরনের
গিফটস অ্যান্ড হসপিটালিটির আসলে সম্মুখীন হতে হয়। অডিটররা অনেক সময় বিভিন্ন ধরনের দে আর ইনভলভ ইন ডিফারেন্ট সর্ট অফ অ্যাক্টিভিটিস হ্যাভিং উইথ ডিফারেন্ট গিফটস অ্যান্ড হসপিটাবল আইটেমস ফ্রম দ্য প্রসপেক্টিভ ক্লায়েন্টস। তো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু বি আনবায়াসড অ্যান্ড টু মেনটেন। স্বাভাবিক একটা দামি গিফট যদি একটা ক্লায়েন্ট থেকে আপনি নেন, ডেফিনেটলি আপনি কিছুটা বায়াসড হতে হয়, তাদের কথা শুনতে হয়। সো এই ধরনের গিফটস অ্যান্ড হসপিটাবিলিটি ইনভলভ না হয় বেটার। এটা আসলে ফেয়ার জাজমেন্ট হয় না, সেলফ ইন্টারেস্ট থ্রেটের জন্ম নেয় এবং অডিটর ইন্ডিপেন্ডেন্সকে আঘাত করে এবং অডিটরের থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স হয়। এরপর আসেন ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। ঠিক আছে, ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। সো ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপের মাধ্যম দিয়েও আসলে সেলফ ইন্টারেস্ট থ্রেট জন্ম নেয়। আপনার ক্লায়েন্টে যদি আপনার ফ্যামিলি বা পার্সোনাল রিলেশনশিপে কোনো এমপ্লয়ি থাকে, স্বাভাবিক আপনার কিন্তু সেলফ ইন্টারেস্ট থ্রেটের জন্ম নিবে। আপনার অডিট ফার্মের পার্টনার যদি ক্লায়েন্টের বোর্ড অফ ডাইরেক্টর লেভেলে থাকে, ঠিক আছে, তাহলে কি আপনি ওইটা এটা ফ্যামিলিয়ারিটি থ্রেট প্লাস এটা সেলফ ইন্টারেস্ট থ্রেট, এটা দুই জায়গায় পড়ে। ব্যাপারটা বুঝছেন? এটা দুই জায়গায় কভার করে, দুইটাই কভার করে। এটা সেলফ ইন্টারেস্টের থ্রেটও হচ্ছে, আবার ফ্যামিলিয়ারিটি থ্রেটও হচ্ছে। ফ্যামিলিয়ারিটি থ্রেট আসলে ফ্যামিলিয়ারিটি থ্রেট কোনটা আপনি একটু চিন্তা করেন। ফ্যামিলিয়ারিটি থ্রেট হলো যদি ধরেন আপনার ওই দেখা গেল যে একটা ক্লায়েন্টে অডিট করতেছেন অনেক দিন ধরে, তখন আপনি দেখা যাচ্ছে যে তাদের সাথে আপনার সম্পর্ক ফ্যামিলির মতন হয়ে গেছে। কথাটা বুঝছেন? তখন দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে ডিরেক্ট আপনার কোনো এমপ্লয়ি বা আপনার কোনো কাছের মানুষ, ফ্যামিলির কোনো মেম্বার ওই পার্টিকুলার ক্লায়েন্টে চাকরি নিয়েছে বা চাকরি করে আপনার মাধ্যমে না, ধরেন ইন্ডিপেন্ডেন্ট সে চাকরি নিয়েছে ওখানে, ঠিক আছে? তো তখন তো দেখা যাচ্ছে যে ওই ক্লায়েন্টের রিপোর্ট আপনি খারাপ করার আগে আপনাকে খারাপ করা না, মানে খারাপ রিপোর্টিং যদি আসে, তো সে খারাপ রিপোর্টিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে তখন আপনার সেই কোম্পানির রেপুটেশন লস হতে পারে, বা সেই কোম্পানির ইপিএস না কমে যেতে পারে, বা সেই কোম্পানির শেয়ার প্রাইস পড়ে যেতে পারে, ইপিএস না বলে শেয়ার প্রাইস কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অডিটরের রিপোর্ট গুলোর উপর অনেক কিছু ভ্যারি করে। তখন দেখা যাচ্ছে যে আপনাকে ওই চিন্তাটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হচ্ছে। সো এটাও আসলে একটা ধরনের সেলফ ইন্টারেস্ট থ্রেট। আর ফ্যামিলিয়ারিটি থ্রেট যখন পড়বো ওটাকে আমরা আর একটু ডিটেলস দেখবো। হ্যাঁ, যেহেতু আমরা সেলফ ইন্টারেস্ট পড়তেছি আপাতত এটার মধ্যেই থাকি, যখন ফ্যামিলিয়ারিটি পড়বো ওটাকে আর একটু ভাবে ডেসক্রাইব করে দেবো। পার্টনার অন ক্লায়েন্ট বোর্ড, ক্লায়েন্টের বোর্ড অফ ডাইরেক্টরস এ যদি অডিট ফার্মে কোনো পার্টনার থাকে, তাহলে তো এটা ডাইরেক্ট সেলফ ইন্টারেস্ট থ্রেট। এটা তো আপনাকে অডিট করাই যাবে না, এটা তো ডাইরেক্ট ইনফ্লুয়েন্স হবে, ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের সাথে জড়িত, তাই না? এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, অ্যাসুরেন্স ক্লায়েন্টের অডিট টিমের কেউ দেখা যাচ্ছে ওই যে অডিট করছেন, যে কোম্পানিকে অডিট করছেন, ওর সাথে আপনার কিছু বিজনেস রিলেশনশিপ আছে, ঠিক আছে? ওর সাথে আপনার কিছু কমন বিজনেস আছে, আপনাদের মধ্যে সেই বিজনেসে প্রফিট ভাগাভাগি হয়, বা যেভাবে হোক আপনাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। তখন এই ধরনের যদি সিচুয়েশন থাকে, বা তার অন্য কোনো ব্যবসার আপনার পার্টনার হতে পারে না, তো দেখা যাচ্ছে যে তখন আপনি তার পার্টনারকে আপনার পার্টনারকে বাঁচানোর জন্য আপনি দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ করে আপনি বায়াসড রিপোর্ট দিতে পারেন, ঠিক আছে? সেই ক্ষেত্রেও আসলে এটা সেলফ ইন্টারেস্ট থ্রেট হতে পারে। তারপর ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, এটা তো একেবারে মানে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকা হয়েছে, এটা কোন ধরনের ফাইন্যান্সিয়াল এক্সেপ্ট অডিট ফি। অডিট ফি তো একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ডেফিনেটলি, এক্সেপ্ট অডিট ফি ছাড়া যদি অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এই কোম্পানিতে আপনার থাকে, যে কোম্পানি ইউ আর জাস্ট গোয়িং টু অডিট, সেক্ষেত্রেও আসলে আপনার এটাকে বলবো আমরা যে
সেলফ ইন্টারেস্ট রেট, ঠিক আছে? দেখেন ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কি কি ধরনের হতে পারে এখানে একটু দেখেন, এখানে আপনারা আর একটু ক্লিয়ার হবেন ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কি কি হতে পারে। একটা হলো financial interest exists where an assurance firm has a financial interest in the client affairs. For example, an assurance firm owns share in the client. Listen, client is share own করছে, or is a trustee of a trust that holds the share in the client. অথবা কোনো ট্রাস্টের মাধ্যমে কোনো শেয়ার হোল্ড করছেন, সেটাও হতে পারে। এটা ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতেছে। এটা কে পড়বে? এটা আমাদের ট্রাস্টি বুঝলাম না স্যার। ট্রাস্টি বুঝলেন না? স্যার Trust- এর মাধ্যমে মানে ফার্মের ইন্টারেস্ট কেমনে থাকে? ট্রাস্ট আপনার নাম কি সেটা বলেন, আপনার নাম বলেন তো। ট্রাস্ট কেন বুঝছেন না? কে কোশ্চেনটা করলেন? জহিরুল স্যার রাকিব আমি। হ্যাঁ রাকিব, ট্রাস্ট বুঝতেছেন না কেন? ট্রাস্ট আপনার ট্রাস্ট, বিভিন্ন ট্রাস্ট, বোর্ড অফ ট্রাস্টিজ নাম শুনেন নাই? ইউনিভার্সিটি কি হয়, বোর্ড অফ ট্রাস্টি যারা ইউনিভার্সিটি গঠিত হয় না, এই যে ফাউন্ডেশন হয় না এরকম। দেখো আপনি কোনো ফাউন্ডেশনে আছেন বা কোনো ট্রাস্টের সাথে আছেন, সেই ট্রাস্টই আবার ওই ক্লায়েন্টের শেয়ার কিনেছে, হতে পারে না? আচ্ছা স্যার বুঝছি। মানে কমন ইন্টারেস্ট, সোজা কথা, মানে ঘুরায় খাইলেন আর কি, সেটা তো হতে পারে, তাই না? হতে পারে না? আপনার একটা কোনো বোর্ড অফ ট্রাস্টের সাথে জড়িত আছেন, কোনো একটা বোর্ড অফ ট্রাস্টের মেম্বার, ঠিক আছে? সেই ট্রাস্ট আবার ওই ক্লায়েন্টের শেয়ার হোল্ড করে, হতে পারে না? তখন আলটিমেটলি তো আপনার ইনফ্লুয়েন্স চলে যাচ্ছে, ওখানে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট চলে যাচ্ছে না? কারণ ওখানে ওই কোম্পানি ভালো ডিভিডেন্ড দিলে আপনার ট্রাস্ট যে শেয়ার গুলো হোল্ড করে সেগুলোর ভালো ডিভিডেন্ড পাবেন, তাহলে ওইখানে ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে আপনিও তো পাবেন ডিভিডেন্ডের অংশ, তাহলে এটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হয়ে গেল না? রাকিব কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরটা কেউ একজন একটু, আচ্ছা আপনাদের মধ্যে আজকে কেউ আমাকে একটু সাপোর্ট দেওয়ার মতন কাউকে পাচ্ছি না। আগের ক্লাসগুলোতে তো পোলাপান সাপোর্ট দিত, এখন তো কাউকে পাচ্ছি না। ঘটনা কি? আপনাদের আগের স্টুডেন্ট গুলো কোথায়, যারা আগে ক্লাসে ছিল, যারা হেল্প করছিল? কে ভালো রিডিং করতে পারে? হ্যাঁ, স্বর্ণা কোথায় আজকে? স্বর্ণা খানম তো ভালো রিড করতে পারে। স্বর্ণা কোথায়? স্বর্ণা আছেন? স্বর্ণা আছেন? স্বর্ণা নাই। মেহেদি হাসান আছেন? মেহেদি হাসান? Sir, I'm present. স্বর্ণা প্রেজেন্ট? স্বর্ণা আছেন? স্বর্ণা? স্বর্ণা আছেন? স্যার ওনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনারা এই ডেফিনিশন, এই প্যারাটা একটু পড়বেন, এই প্যারাটা একটু পড়েন, তাহলে আমরা একটু সুবিধা। Okay, sir. কে পড়বেন? স্বর্ণা পড়বেন? Okay, sir, I'm Porchi. Exist where an assurance firm has a financial interest in a client's affairs. For example, an assurance firm owns shares in the client or is a trustee of a trust that holds shares in the client. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট, এটা তো অলরেডি এক্সপ্লেন।
এটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট তো আপনাদেরকে অলরেডি এক্সপ্লেইন করা হয়েছে, তাই না? স্যার যেখানে হচ্ছে আই মিন কোনো একজন ইন্ডিভিজুয়াল বা কালেকটিভলি কয়েকজনের ডিরেক্ট ইন্টারেস্ট থাকবে, আই মিন ফিনান্সিয়াল ইন্টারেস্ট। এক্স্যাক্টলি। Indirect financial interest. One beneficially owned through intermediaries such as a pension scheme over which the individual or entity has no control. ইয়েস। তো এটা 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 কি ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কোনটা? কারোর মাধ্যম দিয়ে, কোনো স্কিমের মাধ্যম হতে পারে, তাই না? ওয়ান যেখানে বেনিফিশিয়ালি ওন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, one beneficially owned through intermediaries such as pension scheme over which individual entity has no control, যেটার উপরে কোনো কন্ট্রোল নাই, সেটার মাধ্যম দিয়েও হতে পারে। ইমিডিয়েট ফ্যামিলি মিন্স এ স্পাউস or equivalent or a dependent, এটা তো বোঝা যাচ্ছে। অ্যাসুরেন্স টিম মিন্স, অ্যাসুরেন্স টিমসটা পড়েন। অ্যাসুরেন্স টিম, assurance team means all members of the engagement team for the assurance engagement and all others within the firm who can directly influence the outcome of the assurance engagement. মানে who are actually এখানে শবনম যে বিষয়টা হচ্ছে অ্যাসুরেন্স টিমের মেম্বাররা বলতে যারা ডিরেক্টলি অ্যাসুরেন্সের টিমে কাজ করে এবং তারা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে দ্য আউটকাম অফ দ্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ঠিক আছে, ওকে Sir. So should I continue to the next para? জি পড়েন প্লিজ। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। A financial interest in a client constitutes a substantial self-interest threat. The parties listed below are not allowed to own a direct financial interest or an indirect material financial interest in a client. Exactly. The firm, any partner in the assurance firm, any person in a position to influence the conduct and outcome of the engagement, example, a member of the assurance team, an immediate family member of such a person. Yes. তাহলে দেখেন যে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতে শবনম ওয়েট, ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতেছে যে এই ফলোইং পারসনস আর নট অ্যালাউড টু ওন এ ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। এই ধরনের যারা লিস্টে যারা আছে, এই পার্টিকুলার আছে যারা, they are not allowed to have the direct financial interest in a client। ঠিক আছে, তো এগুলো বলতেছে অ্যাসুরেন্স ফার্ম বলতেছে, পার্টনার বলতেছে, a person in a position to influence and immediate family members of such person, এগুলো বলতেছে। তো এখন these are the things। এরপরে আবার বলতেছে দেখেন the following, এই যে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বা আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, এইটার জন্য সেফগার্ড কি হবে? শবনম কন্টিনিউ, সেফগার্ড থেকে পড়েন। the following safeguards are therefore be relevant. The following safeguards will therefore be relevant: disposing of the interest, removing the individual from the required, keeping the client's audit committee informed of the situation, using an independent person to review work carried out if necessary. ঠিক আছে, তাহলে দেখেন আপনাকে সেফগার্ড নিতে গেলে ফার্স্টে কি লাগতে হবে, যে এটা ইন্টারেস্টটাকে ডিসপোজ করে দিতে হবে, ইন্টারেস্টটা বাদ দিয়ে দিতে হবে, ইন্টারেস্টটা থাকা যাবে না। যদি এমন কোনো ইন্ডিভিজুয়াল থাকে টিমের ভিতরে, সে ইন্ডিভিজুয়ালকেও অডিট টিম থেকে রিমুভ করতে হবে। তারপরে কিপিং দ্য অডিট ক্লায়েন্টস, অডিটস কমিটি ইনফর্মড অফ দ্য সিচুয়েশন, সেই অডিট কমিটিকে আগে জানায় দিতে হবে যে দিস আর দ্য সিচুয়েশনস গোয়িং অন, এবং এই সিচুয়েশনে এই অবস্থা, এটা অডিট কমিটিকে আগে থেকে জানিয়ে রাখতে হবে। সুতরাং অডিট কমিটি যদি ব্যাপারটা ভালো করে দেখে এবং অডিট কমিটি লেভেল থেকে যদি কোনো সেফগার্ড নেওয়ার থাকে, তাহলে অডিট কমিটি ডেফিনেটলি সেই সেফগার্ড গুলো নিতে পারে। ঠিক আছে, সো দ্যাট অডিটরের লেভেল থেকে যাতে বায়াস না হয়। অডিট কমিটিকে জানানো মানেই হলো যে অডিট কমিটি তো অডিটের কার্যক্রমের সমস্ত কিছু দেখাশোনা করবে, তো সো ডেফিনেটলি তারাও আসলে জিনিসগুলো যাতে মানে দেখাশোনা করে এবং জিনিসগুলো যাতে তারা আগে থেকে জানে,
আর ইউজিং এন ইন্ডিপেন্ডেন্ট পার্টনার টু রিভিউ দ্য ওয়ার্ক ক্যারিড আউট ইফ নেসেসারি, মানে হলো যে যে পার্টনার রিভিউ করবে সেটা তো কাজটা করছে, যেহেতু ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যদি এখানে থেকেই থাকে, তাহলে সে সেফগার্ড হিসেবে সে ইন্ডিপেন্ডেন্ট পার্টনারকে রিভিউ, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট পার্টনার তাকে দিয়ে এটা রিভিউ করাইতে পারে, ঠিক আছে, ইফ নেসেসারি, ঠিক আছে, এইটা আর কি। পরেরটা পড়েন, অ্যাসুরেন্স ফার্ম শুড হ্যাভ কোয়ালিটি, এটা পড়েন পরের পারাটা, অ্যাসুরেন্স ফার্ম Assurance firm should have quality control procedures requiring staff to disclose relevant financial interest for themselves and immediate family members. They should also foster a culture of voluntary disclosure on an ongoing basis so that any potential problems are identified on a timely basis. ইয়েস, এটার মানে হলো যে অ্যাসুরেন্স ফার্ম মানে অডিট ফার্ম, তাদের ডেফিনেটলি কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর থাকবে, এবং তারা এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো ইন্টারেস্ট থাকে তাহলে তাদের ডেফিনেটলি ডিসক্লোজ, প্রত্যেকটা তাদের স্টাফকে বলা থাকবে যে এরকম কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকলে তারা সবাই ইমিডিয়েটলি এটা জানাবে, ঠিক আছে, এবং ডেফিনেটলি এটা ভলেন্টারি ডিসক্লোজার দিবে, যে তাদের মধ্যে এই জিনিসটা সচেতনতা থাকবে যে যদি কোনো ধরনের প্রবলেম আইডেন্টিফাই হয় সেই প্রবলেমটা ডেফিনেটলি ভলেন্টারি ডিসক্লোজ করবে ফার্মের প্রত্যেকটা টিম মেম্বার। ইটস এ পার্ট অফ দেয়ার কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরস, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো সব কিন্তু সেফগার্ডের আলোকে পড়ছি, এবং কিভাবে আমরা থ্রেড কাকে সেফগার্ড দিব সেই জিনিসগুলো কিন্তু এখানে পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের তো আজকে কয়টা ক্লাস সুমাইয়া, এই সরি শবনম আজকে কয়টা ক্লাস? দুটা ক্লাস না আজকে আমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটু ব্রেক দিই, আমরা মানে একটা ক্লাস তো মোটামুটি আমরা একটু ব্রেক দিই, 10 মিনিটসের ব্রেক দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করি আবার। হ্যাঁ, ঠিক আছে, আমি 10 মিনিটস একটা ব্রেক দিই। হ্যাঁ, ক্লোজ বিজনেস রিলেশনশিপ, এটা আপনাদেরকে অলরেডি আমরা মানে বলেছি। দেখেন, a close business relationship involve a commercial common financial interest, which in addition to a self-interest threat could cause an intimidation threat. Intimidation threat বলতে কি বুঝতেছেন? Intimidation threatটা কি? এটা কি কেউ বলতে পারবেন? কোনো ধারণা আছে আপনাদের? জান্নাতুল ফেরদৌস বলতে পারবেন ইন্টিমিডেশন থ্রেট সম্পর্কে কে বলতে পারবেন প্লিজ? কাশফিয়া, এটা এক ধরনের স্যার, এটা হয়তো এক ধরনের ভয়ভীতি দেখানো, যে যদি আমার আমার পার্টিকুলার এইরকম আমার রিপোর্ট না দিলে আমি তাকে রিপ্লেস করে দিব বা এরকম কিছু। জি, এক্স্যাক্টলি একটা এক ধরনের ভয়ভীতি প্রদর্শন করা। কাশফিয়া বিনতে হাসান, কাশফিয়া আছেন? সাব্বির হাসান, আছেন? Example of when an assurance firm and assurance client have an inappropriately close business relationship include, দেখেন close business relationship বলতে ওরা কি বোঝাচ্ছে? First of all, operating a joint venture between firm and the client, or between firm and the director, or other senior management of the client. খেয়াল করছেন? তাদের মধ্যে যদি কোনো ধরনের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট থাকে তাহলে সেটাও এই ক্লোজ বিজনেস রিলেশনশিপের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখেন, অ্যারেঞ্জমেন্ট টু কম্বাইন ওয়ান অর মোর সার্ভিস অর প্রোডাক্টস অফ দ্য ফার্ম
with one or more services or product with the assurance client and to market the package with reference to both parties. খেয়াল করেছেন, যদি এক বা একাধিক সার্ভিস আমরা অ্যারেঞ্জমেন্ট করে কম্বাইন করে আমরা যদি দিয়ে থাকি, ঠিক আছে, এটাও কিন্তু ধরেন এক ধরনের ক্লোজ বিজনেস রিলেশনশিপ এর মধ্যে পড়ে যাচ্ছে। দেখবেন না আপনারা অনেক সময় লিস্টেড কোম্পানি অডিটের ক্ষেত্রে এই ধরনের রেগুলেটরি এমবার্গো থাকে যে অডিট ক্লায়েন্ট অডিট যারা অডিট করবে, এক্সটার্নাল অডিট করবে, তারা কোন কোন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হতে পারবে না বা ভ্যালুয়েশন করতে পারবে না বা রিভিউ করতে পারবে না, বা কোম্পানির আদার যে ট্যাক্সেশন সার্ভিস বা অন্যান্য সার্ভিসের সাথে দে শুড নট বি পার্ট অফ ইট, সো দ্যাট যাতে করে ক্লোজ বিজনেস রিলেশনশিপের যাতে সিচুয়েশন তৈরি না হয়। তো সো এটাও কিন্তু ক্লোজ বিজনেস রিলেশনশিপ বলতেছে। তারপরে দেখেন ডিস্ট্রিবিউশন অর মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট আন্ডার হুইচ দ্য ফার্ম অ্যাক্টস এজ এ ডিস্ট্রিবিউটর or marketer of the assurance client products or services and vice versa. আপনি অ্যাসুরেন্স ক্লায়েন্ট, আপনি যে ক্লায়েন্ট অডিট করতেছেন অ্যাসুরেন্স ক্লায়েন্ট, সেটার কখনো আপনি ডিস্ট্রিবিউটর বা মার্কেটার হতে পারবেন না, অথবা কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেলে অ্যারেঞ্জমেন্টে কোনো ধরনের সাপোর্ট দেওয়া বা কোনো ধরনের সার্ভিসে অডিটর শুড নট বি পার্ট অফ ইট। যদি আপনি এটা করেন তখন এটা কিন্তু আপনার ক্লোজ বিজনেস রিলেশনশিপের মধ্যে পড়ে যাবে। আদার কমার্শিয়াল ট্রানজেকশনস, স্যার এটা কি অ্যাডভোকেসি থ্রেট হতে পারে, যে ডিস্ট্রিবিউটরের যে কাজটা করা, মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট গুলো করে দেয়া? অ্যাডভোকেসি আমরা আপনার কোশ্চেনটা আপনাকে অ্যাডভোকেসি যখন আমরা এরপরে অ্যাডভোকেসি থ্রেডটা আমরা দেখবো তখন আপনি জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? জি স্যার। অ্যাডভোকেসি জিনিসটা একটু ডিফারেন্ট। অ্যাডভোকেসি পার্টিকুলারলি একই সিচুয়েশনে একাধিক থ্রেট হতে পারে, কিন্তু অ্যাডভোকেসি থ্রেটটা কখন হয় এটা আপনাকে আগে বুঝতে হবে, দেন এই ধরনের কোশ্চেন আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। যেমন ধরেন কোন ধরনের ধরেন মানে কোন ধরনের ক্লায়েন্টকে ধরেন অডিট করছেন ক্লায়েন্টকে, ঠিক আছে? এখন অডিট করছেন ভালো কথা, কিন্তু ক্লায়েন্ট অডিট ছাড়া আপনি অন্য কোনো বিষয়ে তাকে যদি কোনো ধরনের অ্যাডভাইস দেন বা কোনো ধরনের তার বিজনেসকে করার জন্য কোনো ধরনের স্ট্র্যাটেজি দেন বা কোনো ধরনের তার ভ্যালু বাড়ানোর জন্য কোনো ধরনের যদি কোনো ধরনের মেকানিজম আপনি যদি তাকে প্রেসক্রিপশন করেন, তার ট্যাক্স কমানোর জন্য যে কারিকুলাম গুলো আছে সেই ধরনের অ্যাক্টিভিটির সাথে যদি আপনি ইনভলভ হন, এইগুলো আসলে তার ভ্যালুয়েশন সার্ভিসের সাথে যদি ইনভলভ হন, তো এগুলো কিন্তু অ্যাডভোকেসির মধ্যে পড়ে। কথাটা বুঝছেন? কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তার ডাইরেক্ট তার মার্কেটিং চ্যানেলের পার্ট হয়ে গেলে, এটা আসলে অ্যাডভোকেসি না, তার বিজনেস পার্টনার হয়ে গেলে। আমি কি বুঝাতে পারছি? কোশ্চেনটা কি করছেন? জি স্যার। সো তার বিজনেসের পার্টনার হয়ে গেলে এটা তো অ্যাডভোকেসি বলে না, এটাকে তো ইউ আর জাস্ট ওয়ার্কিং এজ এ মানে কি বলবো বিজনেস পার্টনার। তার ডিস্ট্রিবিউশন হাউসের মেম্বারশিপ নিয়ে নিছেন, তার প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন আপনি করতেছেন, আপনার চ্যানেলে করতেছেন, আপনার লোক দিয়ে তার প্রোডাক্ট মার্কেটিং করাচ্ছেন, কথাটা বুঝছেন? মার্কেটিং ম্যানেজমেন্ট করাচ্ছেন। তো সো অ্যাজ ইফ ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এ মানে পার্টনার অফ দ্যাট পার্টিকুলার বিজনেস অর্গানাইজেশন, এটাকে আমরা ক্লোজ বিজনেস রিলেশনশিপ বলছি। বাট এটা অ্যাডভোকেসির কোনো ইস্যু এখানে আপাতত দৃষ্টিতে নাই। বাট যদি সিচুয়েশন এরকম হয় যে এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে যেটার কারণে অ্যাডভোকেসি থ্রেট তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ওইটা অ্যাডভোকেসির মধ্যে পড়বে। কিন্তু এখানে যে এক্সাম্পলটা মানে বলা হয়েছে সেটা পার্টিকুলারলি ইট ইজ নট রিলেটেড টু দ্য অ্যাডভোকেসি। হ্যাঁ, other commercial transactions such as audit firm leases its office space from assurance client. আপনি যদি আপনার ক্লায়েন্টের বিজনেস, আপনার যদি অফিস ভাড়া নেন, ক্লায়েন্টের অ্যাসুরেন্স ক্লায়েন্টের অফিস স্পেস থেকে আপনি যদি লিজ নেন, আপনার সাথে তো তার সম্পর্ক হয়ে গেল লেসর লেসি, তাই না? তো সেই ক্ষেত্রে তো আসলে ডেফিনেটলি আপনি ইউ জাস্ট ওয়ান্ট টু মেক ইউর ক্লায়েন্ট হ্যাপি, তাই না? তো সেই ক্ষেত্রে তো আসলে মানে এটা আসলে চাচ্ছে না, মানে কি বলে ক্লোজ বিজনেস রিলেশনশিপের মধ্যে পড়ছে, কমার্শিয়াল ট্রানজাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। এনিওয়ে, এখন আপনাদের এই জিনিসগুলো আপনারা তো মোটামুটি এখন
মোটামুটি ডেফিনেটলি ক্লোজ বিজনেস রিলেশনশিপ বুঝে গেছেন। এরপরে এগুলো আপনারা একটু দেখেন তাহলে সেফগার্ড গুলো কিভাবে কি হবে। এমপ্লয়মেন্ট, এরপর আছে এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। অ্যাসুরেন্স ক্লায়েন্টে যদি এমপ্লয়মেন্ট হয় সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন। Dual employment, same person being employed by both assurance team and the client is not permitted. কি বলতেছে? এটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? স্যার একই ব্যক্তি ফার্মে এবং হচ্ছে ক্লায়েন্টে দুই অর্গানাইজেশনে কাজ করতে পারবে না, পারমিটেড না। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্ম দিবে, তাই না? আচ্ছা, পরের লাইনটা পড়েন, কেউ হেল্প করেন আমাকে। ইট ইজ অলসো পসিবল দ্যাট স্টাফ মাইট ট্রান্সফার। কে পড়বেন? শবনম পড়েন। স্যার কোন লাইন থেকে? It is also possible that staff might Okay, sir. transfer between. হ্যাঁ। It's also possible that staff might transfer between an assurance firm and a client, or that negotiations or interviews to facilitate such movement might take place. Both situations are a threat to independence. Hmm. An assurance team member might be motivated by a desire to impress a future possible employer. Objectivity is therefore affected. A former partner turned finance director has too much knowledge of the firm's systems and procedures. এটা কি এক্সপ্লেইন করতে পারবেন? শবনম, এই দুটো জিনিস কিভাবে থ্রেট হচ্ছে, থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স হচ্ছে? How did the both একজন situations? assurance team member, যদি তার সেখানে কোনো ফিউচারে যদি তার এমপ্লয়ি হওয়ার ওখানে পসিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্সটা এফেক্টেড হতে পারে। যেমন ইউনিলিভারে কেউ একজন হচ্ছে অডিট করতে গেলেও তার যদি ভবিষ্যতে ওখানে জব হওয়ার কোনো একটা পসিবিলিটি থাকে বা ঢোকার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে সে কিছুটা হলেও তার রেসপন্সিবিলিটি থেকে ম্যানিপুলেটেড হতে পারে। জি 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 জি, ছাড় দিয়ে দিয়ে সে কাজ করতে হবে, তা বা ছাড় দিয়ে দিলে ইচ্ছা করে যা। এটা তো ডেফিনেটলি। আচ্ছা, তারপরটা কি? থ্যাংক ইউ, বলেন পরেরটা। নেক্সট ওয়ান হচ্ছে যারা হচ্ছে ফর্মার পার্টনার থেকে ফাইন্যান্স ডিরেক্টর হলো বা হচ্ছে যে কোনো একটা পদ থেকে যদি অন্য বড় পদে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে তার পুরো প্রসেসটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকবে। তো সেক্ষেত্রেও তার যথেষ্ট ম্যানিপুলেশনের সুযোগ থাকে, ইন্ডিপেন্ডেন্সটা থেকে সরে আসার সুযোগ থাকে। রাইট রাইট। না, পরের প্যারাটা পরে দেখো। This source of situations can also present self-review, intimidation, and familiarity threats. The extent of the threat to independence depends on various factors, such as the role the individual has taken up at the client, the extent of his influence on the তাই না? দেখেন, পসিবল এমপ্লয়ার হইলে ডেফিনেটলি আপনি তো রিভিউ হয়ে যাচ্ছে, তাই না? আবার সে যদি দেখা যাচ্ছে যে এই ফাইন্যান্স ডাইরেক্টর ফর্মার পার্টনার টার্ন ইনটু ফাইন্যান্স ডাইরেক্টর, তখন কি হলো যে সে এক ধরনের ফার্মে যেহেতু পার্টনার ছিল, তার একটা ফার্মে একটা কন্ট্রোল ছিল, সে যখন ফাইন্যান্স ডাইরেক্টর হয়েছে, স্বাভাবিক সে কিন্তু অডিট টিমকে একটু ইন্টিমিডেশন বা তার একটা ফ্যামিলিয়ারিটি থ্রেট তৈরি হয়। ডেফিনেটলি সে যখন পার্টনার ছিল তখন তার স্টুডেন্টদের বা অডিট স্টাফদের প্রতি কন্ট্রোল ছিল একরকম। তো স্বাভাবিক ওই ক্লায়েন্ট অডিট করতে গেলে ওই ফার্ম পার্টনার হিসেবে, এক্স পার্টনার হিসেবে তো তাকে সেই মূল্যায়নটা করতে হয়। কারণ এগুলো কিন্তু এই ধরনের থ্রেট জন্ম দিচ্ছে, সেলফ রিভিউ, ইন্টিমিডেশন, ফ্যামিলিয়ারিটি। তারপরটা পড়েন, দ্য এক্সটেন্ট অফ দ্য থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস। এটা পড়েন। Various safeguards might be considered. Modifying the assurance strategy,
Ensuring the assurance engagement is assigned to someone of sufficient experience as compared with the individual who has left. Involving an additional professional accountant not involved with engagement to review the work done. Carrying out a quality control review of the engagement. জি, তাহলে There is a what are the safeguard? এই সেফগার্ড গুলো কি হবে? অডিট স্ট্র্যাটেজিটাকে মডিফাই করতে বলতেছে। ইউ হ্যাভ টু মডিফাই দ্য অডিট স্ট্র্যাটেজি। ঠিক আছে? You have to modify the audit strategy first. Then you then ensure audit engagement is assigned to someone of sufficient experience as compared with individual who has left. তাহলে এনশিওর করতে হবে যে কি বলতেছে যে assurance engagement is assigned to someone of sufficient experience as compared to individual who has left. তার মানে এমন একজনকে assurance situation যে সিচুয়েশন গুলো কথা বলছিলাম এই ধরনের সিচুয়েশন গুলো this অ্যারাইজ sort করে of তাহলে situation can also prevent present intimate threat কিভাবে এই ক্ষেত্রে আসতে পারে? স্যার এই যে ফ্যামিলি যে এইটা আমি তো তাকে দেখে সবাই অডিটের সবাই ভয় পেত বা না তাকে তো সম্মানের কারণেই হোক পজিশনের কারণেই হোক তাকে তো অডিট টিমের এঙ্গেজমেন্টে যারা থাকবে তারা তো তাকে রেসপেক্ট করবে তাই না ঠিক না তো দেখা গেছে সে এমন কিছু বলে ফেললো বা এমন কিছু দেখা গেছে সে এমন কিছু বললো বা এমন কিছু করতে বললো সেটা ফালানো যাচ্ছে না আবার সেটা মানাও যাচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছেন সেটাকে ইন্টিমিডেশন হতে পারে তারপরে ওই যে ধরেন তারপরে এই যে ফ্যামিলিয়ারিটি থ্রেট হতে পারে যে আপনার যেমন ধরেন এই যে ইয়াটা বললাম আমরা যে প্রসপেক্টিভ এমপ্লয়মেন্ট স্বাভাবিক সে প্রসপেক্টিভ এমপ্লয়মেন্টে যে মেয়েটা বললো যে ইউনিলিভারে অডিট করতে গেছে পরে ইউনিলিভারের চাকরির সম্ভাবনা আছে অডিট অবজারভেশন সব ফেলে দিছে বুঝতে পারছেন পরে দেখা গেছে যে সে চাকরি নিচ্ছে ইউনিলিভারে পরে ইউনিলিভারে যখন আবার অডিট করতে গেছে অন্য একটা টিম তখন দেখা যাচ্ছে যে ওই টিমের লোকজনের সাথেও যেহেতু অডিট ফার্ম এক সময় কাজ করছে তাদের সাথে একটা ভালো সখ্যতা তাদের সাথে একটা ফ্যামিলিয়ারিটিস আছে তো ফ্যামিলিয়ারিটি কারণে দেখা যাচ্ছে যে তারা অডিট কার্যক্রমে ওইভাবে আসলে গুরুত্ব সহকারে করতেছে না তাদের সাথে ভালো সখ্যতা তাদের এগেইনস্টে কিভাবে অবজারভেশন দিবে বা তাদের কোম্পানির লুফল গুলা ওইভাবে বের করতেছে না মেবি হয়তো যে ছেলেটা আগে অডিট ফার্মে ছিল সে যেহেতু ওখানে ক্লায়েন্টের ওখানে এমপ্লয়মেন্টে আছে তার হয়তো প্রবলেম হতে পারে সেই জন্য হয়তো সে তার ফ্যামিলিয়ারিটি থ্রেট ফিল করতেছে এরকম হতে পারে আর কি তো এখন এখানে যেটা বলতেছে যে এই থ্রেড গুলো যাই থাকুক না কেন আপনাকে মানে সেফগার্ড দিতে হবে উইদাউট সেফগার্ড ইউ ক্যান নট মানে হোয়াট শুড আই সে কন্টিনিউ দ্য অডিট অ্যাক্টিভিটিস অফ দ্যাট পার্টিকুলার ক্লায়েন্ট থ্রেড এক্সিস্ট ইন পার্টিকুলার সিচুয়েশন আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে দুইটা বোর্ড লাইনে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো শবনম এই দুইটা বোর্ড লাইন পড়েন এই বোল্ড করা আছে এই লাইনটা আর এই লাইনটা এই দুটো লাইন পড়েন An individual who has moved from the firm to a client should not be entitled to any benefits or payment client
তাকে এমন কোনো বেনিফিট আদার বেনিফিট ফার্ম থেকে দেওয়া যাবে না, ঠিক আছে? সো দ্যাট যাতে কোনো রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। আচ্ছা ফাইন, পরের প্যারাটা পড়েন, এই যে বোল্ডটা পড়েন। ফার্ম A firm should have a quality control procedure setting out that an individual involved in serious employment negotiations with an audit client should notify the firm and that this person ইয়েস, a firm should have সো quality ফার্মের একটা control ডেফিনেটলি কোয়ালিটি procedures কন্ট্রোল setting প্রসিডিউর out থাকবে, this person would they ঠিক আছে? তো a firm should have quality control procedures and setting out involved in serious employment negotiation with an audit client should notify that this person would notify the then be firm যদি এরকম থাকে সিরিয়াস এমপ্লয়মেন্ট নেগোসিয়েশন যে ওখানে এমপ্লয়মেন্ট হতে যাচ্ছে, removed from the engagement. নেগোসিয়েশন করতেছে সেই অডিট ক্লায়েন্ট, ক্ষেত্রে এটা ফার্মকে ডেফিনেটলি এটা নোটিফাই করতে হবে সেই ফার্মকে, ঠিক আছে? এবং সেই পার্সন যে নেগোশিয়েট করতেছে চাকরি পাওয়ার জন্য তার কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরকে সে কম্প্রোমাইজ করতেছে, সেই পার্সনকে যদি আইডেন্টিফাই করা যায়, সেই পার্সনকে ডেফিনেটলি সেই এঙ্গেজমেন্ট থেকে আপনাকে রিমুভ করতে হবে, সেটা অ্যাজ এ পার্ট অফ কোয়ালিটি কন্ট্রোল। এরপর পড়ার ছিল স্যার, বা কোশ্চেন, হ্যাঁ বলেন, কে শোয়েব? জি স্যার, বলেন প্লিজ। কোশ্চেনটা হচ্ছে স্যার, তাকে কি স্যার শুধু এঙ্গেজমেন্ট টিম থেকে রিমুভ করা হবে নাকি স্যার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হবে, আদার্স কোনো ব্যবস্থা? বেসিক্যালি আসলে আমরা তো অডিট যখন পড়ি আসলে তখন তো আসলে আমরা অডিট পারভিউ থেকে জিনিসগুলো দেখা হয়। আপনি যেটা বলতেছেন ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা বলতেছেন। জি স্যার, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে যদি ক্রিমিনাল অফেন্সের মধ্যে এটা পড়ে, তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এটা আসলে আমি আমি খুব একটা শিওর না এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে কিনা, কথাটা বুঝছেন? ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে যদি পড়ে, তার এরকম কোনো অপরাধ যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়তেছে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতেই পারে। বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতেই পারে, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না, কথাটা বুঝছেন? সে তার বলতে পারেন সে তার রুটি রুজির জন্য বা সে তার এমপ্লয়মেন্টের জন্য তার হয়তো মানে সে তার অডিট ফার্মের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিসটা সে ভুলে যাচ্ছে, কথাটা বুঝছেন? এরকম ব্যাপারটা সিচুয়েশনটা, হ্যাঁ। তো সো এইরকম যদি হয় সেই ক্ষেত্রে তো তার শাস্তি হলো সেই এঙ্গেজমেন্ট থেকে তাকে বাদ দিয়ে দিলেই তো সেটার শাস্তিটা সে পেয়ে যাচ্ছে, তাই না? সে ওটা অডিট করতে পারছে না, তার মানে কি সে তো আর ওই কোয়ালিটি কন্ট্রোল কম্প্রোমাইজ করার কোনো সুযোগই পাচ্ছে না। তো সেক্ষেত্রে তো তার শাস্তি তো হয়েই গেল। তো এছাড়া তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না আমার মনে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কোনো কিছু অ্যাকশন না নেওয়াই উচিত হবে আমার মনে হয়। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। পার্টনার অন ক্লায়েন্ট বোর্ড, ক্লায়েন্টের বোর্ডে যদি আপনার পার্টনার থাকে তখন কি হবে? এটা কি ধরনের থ্রেট হতে পারে বলেন? একটা পার্টনার অথবা অ্যাসুরেন্স টিমের কোন মেম্বার, সে দেখা যাচ্ছে যে আপনার অ্যাসুরেন্স ক্লায়েন্টের বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে একজন, এরকম যদি হয় তাহলে এটা তো প্রথমত হলো যে এটা তো আমার যেটা মনে হয় যে এটা প্রথমত হলো যে এটা অডিট নয়, ঠিক হবে না। এটা ক্লায়েন্ট ফার্ম লেভেলে ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে এটা ফার্স্ট অফ অল এটা নয়, ঠিক হবে না। ইট শুড নট বি accepted at any cost. আচ্ছা, স্যার তারপরে এনগেজমেন্ট লেটারেও তো এটা হয় যে এনগেজমেন্ট লেটারেও তো লেখা থাকে যে কোনো মেম্বার থাকা যাবে না। জি জি জি। কিন্তু আসলে যেটা হয় মানে ধরেন আমাদের প্র্যাকটিক্যালি আমরা ধরেন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে জিনিসগুলো যেভাবে আসলে আমরা স্ট্রংলি মেনটেন করতে পারি, নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ওইভাবে মেনটেন করতে পারি না, কথাটা বুঝছেন? যেমন ধরেন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ,
এটা আসলে মেনটেন করতে পারি না, অনেকে অনেক অগোচরে অনেক কিছু করে ফেলে। তো সো ইথিক্যাল গ্রাউন্ড থেকে যদি বলি যে এটা আসলে ডেফিনেটলি এটা করা উচিত না, এটা করাটা ঠিক না, ঠিক আছে। এবং এটা যদি কেউ করে এবং এটা ডেফিনেটলি পানিশেবল অফেন্স, এবং সেই অডিটর ডেফিনেটলি পানিশেবল ইন দ্য আই অফ ল, এবং সেই অনুযায়ী আইসিএবি বা এফআরসি বা রেগুলেটর হোয়াট এভার whatsoever they should take action against this sort of activities, ঠিক আছে। এটা এক ধরনের মানে কি বলবো যে সেলফ রিভিউ বা ম্যানেজমেন্ট থ্রেট, ঠিক আছে। ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ, ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ, এটা একটু শবনম, এটা একটু পড়েন। Family or close personal relationships between assurance firm and a client staff could seriously threaten independence. Each Yes. situation has to be evaluated individually. Factors to consider are the individual's responsibilities on the assurance engagement, the closeness of the relationship, the role of the other party at the assurance client. Exactly. তো এটা ফ্যাক্টরস, তিনটা ফ্যাক্টরস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সিচুয়েশনকে কালেকটিভলি চিন্তা না করে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। সো অ্যাসুরেন্স টিমের রেসপন্সিবিলিটি, টিম মেম্বারদের রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। তারপর তাদের রিলেশনশিপ, এটাও একটা বড় ফ্যাক্টর, এবং প্রত্যেকের রোলটা কি হবে, ঠিক আছে, দ্যাট হ্যাজ টু বি ডিফাইন্ড। এরপরের প্যারা চলে যান। When an immediate family member of a family of the assurance team is a director, an officer, or an employee of the assurance client in a position to exert direct and significant influence over the subject matter information of the assurance engagement, the individual should be removed from the assurance team. আপনারা কি এই প্যারাটার মানে বুঝেছেন সবাই? জি স্যার। এটা তো বোঝা উচিত, অলরেডি আমি মনে হয় বলেছি। হ্যাঁ, পরের প্যারা পড়েন। Shabnam, please go ahead with the next para. Okay, sir. The firm should also consider whether there is any threat to independence if an employee who is not a member of the assurance team has a close family or personal relationship with a director, an officer, or an employee of an assurance client. A firm may wish to establish quality control policies and procedures under which staff should disclose if a close family member employed by the client is promoted within the client. Exactly. If a firm inadvertently violates the rules concerning family and personal relationships, they should consider applying additional safeguards, such as undertaking a quality control review of the assurance engagement and discussing the matter with the audit committee of the client if there is one. Yes. বলেন, আপনারা কে এই কথাগুলোর মানে কে মানে বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? এটা কিন্তু একদম সিম্পল অ্যাজ অলরেডি বিন ডিসকাস। খেয়াল করছেন? কোনো কোশ্চেন্স আছে কিনা এই প্যারার মধ্যে? দেন গো অ্যাহেড, নেক্সট চলে যান, গিফটস এন্ড হসপিটালিটির মধ্যে চলে যান। Sharna, please. Okay, sir. Gifts in hospitality. Unless the value of a gift is clearly insignificant or hospitality is reasonable in terms of its frequency, nature, and cost, a firm or a member of an assurance team should not accept them. Exactly. এটা গিফটস এন্ড হসপিটালিটির ব্যাপারে একটু আপনাদেরকে আলোচনা করি। এই জিনিসটা অনেক ধরনের ক্লায়েন্ট থেকে আমরা অনেক সময় ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টস অফ গিফট পাই। হ্যাঁ, একটা কলম দিল, অল্প একটা, বেশি, ইটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ।
নর্মাল একটা কলম দিয়েছে বা একটা ডায়েরি দিয়েছে বা একটা লেটস সে একটা নোটবুক দিয়েছে, এই ধরনের ইনসিগনিফিকেন্ট গিফটস এন্ড হসপিটালিটি যদি করে, বা ধরেন ক্লায়েন্টের প্রেমিসিসে আপনি অডিট করতে গেছেন, সে আপনাকে দুপুরে লাঞ্চ অফার করছে বা লাঞ্চ খাওয়াইছে, নর্মাল লাঞ্চ, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তো সো এই জিনিসগুলো ইফ ইট ইজ ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, নেচার, কস্ট, এটা যদি মানে খুব একটা সিগনিফিকেন্ট কোনো অ্যামাউন্টের না হয়, তাহলে আমার মনে হয় a member of the assurance team should not accept, মানে শুড মানে এটা খুব একটা মানে কনফ্লিক্টের জন্ম নিচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে এগুলো মানে খুবই সিগনিফিকেন্টলি ডিসিশন মেকিং কে মানে প্রভাবিত করতে পারে, এরকম যদি সিচুয়েশন হয়, বা হসপিটালিটি লেভেলটা যদি এরকম হয়, লেটস সে আপনাকে আমেরিকাতে যাওয়ার টিকিট, আসার টিকিট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ফর নাথিং এলস, আপনাকে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে এট দেয়ার কস্ট, এরকম যদি হসপিটালিটি লেভেল হয়, তাহলে তো আসলে ডেফিনেটলি ইটস মানে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড কস্ট ইট ইজ ভেরি হাই। তখন এই ধরনের গিফটস অ্যান্ড হসপিটালিটিস অডিটর শুড নট অ্যাকসেপ্ট। আপনারা কি বুঝতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। কোনো কোশ্চেন্স আছে? গিফটস অ্যান্ড কে জানি কেউ একজন বলতে চাচ্ছিলেন কিছু। লোনস আর গ্যারান্টি, এটা পড়েন শোনা। The advice on loans and guarantees falls into two categories. The client is a bank or other similar institution. Other situations. So should I continue? হ্যাঁ, শিওর, প্লিজ পড়েন। If a lending institution client lends an immaterial amount to an audit firm or member of assurance team on normal commercial terms, there is no threat to independence. If the loan was material, it would be necessary to apply safeguards to bring the risk to an acceptable level. A situation safeguard is likely to be an independent review by another partner or partner from another office or firm. Loan to members of the assurance team from a bank or other lending institution client are likely to be material to the individual, but provided that they are on normal commercial terms, this do not necessarily constitute a threat to independence. তো এটা কি আপনারা স্বর্ণা, এটা কি আপনি এক্সপ্লেন করতে পারবেন এটা কি বলতেছে? লেন্ডিং ইনস্টিটিউশনে যদি নর্মাল টার্মস এন্ড কন্ডিশনে কোনো লোন নেয়, তাহলে সেটা আসলে যদি কোনো ম্যাটেরিয়াল অ্যামাউন্ট না হয়, সেটা কিন্তু আপনার কোনো আপনাকে কোনো কনফ্লিক্টের জন্ম দিবে না। বাট যেমন দেখা যাচ্ছে যে এটা ম্যাটেরিয়াল কোনো অ্যামাউন্ট হয়, তখন কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে you have to maintain the safeguard to bring the risk to an acceptable level. Otherwise, a suitable safeguard is likely to be an independent review by another partner, যেটাকে আমরা বলি peer review বলি। অনেক সময় অডিটে আমরা হট রিভিউ, কোল্ড রিভিউ করতে চাই, সো আদার পার্টনার, আদার অফিস, আদার ফার্ম দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করিয়ে নিই, সো টু মিনিমাইজ দ্যাট থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আবার দেখেন লোন টু মেম্বার্স of the assurance team from bank or other lending institution client are likely to be material to the individual, but provided that they are on a normal commercial terms and they do not necessarily constitute. যদি নর্মাল, লেটস সে দেখেন অডিটর, বাট আপনি একটা ব্যাংক থেকে লেটস সে একটা ক্রেডিট কার্ড নিয়েছেন, নর্মাল প্রসিডিউরে নিয়েছেন সেই ব্যাংকের, এটা একটা ধরেন বেসড অন নর্মাল টার্মস এন্ড কন্ডিশন, বাট হ্যাভিং এ ক্রেডিট কার্ড holder from that particular bank at the simultaneously you are also auditor of that bank doesn't necessarily mean that you have a threat to independence over there. In that case, threat to independence would not be occurred. It is in the eye of normal commercial terms, and which has to be taken into consideration. Shona, next para. From where? An assurance team, assurance firm. An assurance firm, a member of the assurance team, should not enter into any loan or guarantee arrangement
with a client that is not a bank or similar institution. এটা তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? দেন overdue fees এটা পড়েন। Overdue fees. In a situation where there are overdue fees, the assurance provider runs the risk of, in effect, making a loan to a client, whereupon the guidance above becomes relevant. Firms should guard against fees building up and being significant by discussing the issues with those charged with governance, more specifically the audit committee, and if necessary, the possibility of resigning if overdue fees are not paid. Yes. খেয়াল করছেন যে জিনিসটা আমি অলরেডি আপনাদেরকে কিন্তু it has already been discussed before the earlier chapter as well. Hello. Hi, Riyad. Riyad. Better to leave this. না এটা রাখার সেফগার্ড দিতে হবে, সে সেফগার্ডটা কি ধরনের সেটা জানতে হবে, আর এই ধরনের সিচুয়েশন হইলে কোন ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সেটাও জানতে হবে। সো সেটাই এখানে বলা হচ্ছে আর কি। ওকে, নেক্সট ইয়াতে চলে যাই আমরা। স্যার এখানে তো লোনের কথা বলা হয়েছে না ওভারডিউ ফিতে, কোথায় লোন? লোনও হতে পারে, লোনও হতে পারে, লোনও হতে পারে, লোনও হতে পারে। শুধু যে অডিট ফি ওভারডিউ হবে তা তো না, লোনও তো হতে পারে, লোন হতে পারে না? জি স্যার। লোনও হতে পারে, সেটা লোনও হতে পারে, ঠিক না? ফার্ম কোনোদিন ক্লায়েন্টের লোন দেয়, এটা হতে পারে? ফার্ম কখনো ক্লায়েন্টদেরকে লোন দেয়? এখানে আসলে যাই হোক, আপনি কে, আপনার নামটাই যদি একটু কাইন্ডলি আমাকে বলেন তাহলে আমি একটু বুঝতে চাই। রাকিব, আরএইচ খান নাকি? জি জি স্যার। ও রাকিব, আচ্ছা। এখানে আপনি একটু প্রথম প্যারাটা পড়েন, আপনি আবার বুঝতে পারবেন এখানে কি বলতেছে। In a situation where there are overdue fees, the assurance provider বলতে কাকে বোঝাচ্ছে? ঠিক আছে, অ্যাসুরেন্স প্রোভাইডার বলতে বোঝাচ্ছে যে অডিট ফার্মকে বোঝাচ্ছে বা অডিটরকে বোঝাচ্ছে, ঠিক আছে। রানস রিস্ক অফ, ইন ইফেক্ট, হ্যাঁ কি রিস্ক আছে? ইন ইফেক্ট মেকিং এ লোন টু দ্য ক্লায়েন্ট, ঠিক আছে। where upon the guidance above becomes relevant, যখন তাদের সাথে ধরেন আমি একটা অডিট ফার্ম, আমি এমন হতে পারে না যে আমি একটা ব্যাংকের অডিট নিয়েছি, সেই ব্যাংকে আমার লোন আছে, হতে পারে না? হতে পারে কিনা? হ্যাঁ স্যার পারে। আচ্ছা, যদি এরকম হয় যে এই লোনটা আমি মানে ঠিকঠাক মতন মানে রেগুলারলি আমি ইনস্টলমেন্ট দিতে চাচ্ছি না, ঠিক আছে, আমি সেই এমডি কে বললাম, ভাই আমি তো তোমার অডিট করতেছি, তোমার তো অনেক ধরনের প্রবলেম, তুমি আমার রোলটা রেগুলার রাখো, হতে পারে না? সেটা তো হতে পারে, কিন্তু এখানে বলা আছে মেকিং এ লোন টু এ ক্লায়েন্ট। এটা যেটা এখানে যে জিনিসটা নরমালি যে জিনিসটা আপনি জিনিসটা বুঝতে হবে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিয়ে বুঝতে হবে, কথাটা বুঝছেন? ইংলিশ জিনিসটাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে মিলে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আপনি যেভাবে বুঝতে চাচ্ছেন এটা আসলে, যেমন ধরেন লোন টু এ ক্লায়েন্টও হতে পারে। কিভাবে, কেন হতে পারে বলেন তো? আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনি অডিট ফার্ম, আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি তার টাকাটা, আপনার অডিট ফিটা না নেন, ঠিক আছে, কথার কথা,
যদি বাকি পড়ে থাকে, এটাও তো এক ধরনের আপনার টাকা ক্লায়েন্টে পড়ে থাকলো না? জি স্যার, জি স্যার, এটাই মনে হয় যে ধরেন স্যার আমি একটু এড করবো স্যার। বলেন না প্লিজ, এটা স্যার তো ওপেন ধরেন স্যার ফোরাম। আমার ফি আমাকে দিবে, হ্যাঁ ক্লায়েন্ট, তো আমি ওর কাছ থেকে না নিয়ে আমার মতো বলতেছি স্যার স্যার যে ধরেন স্যার যে আমি ওর কাছে টাকা না নিয়ে বললাম আচ্ছা তুমি 6 মাস পরে টাকা দেন, তাইলে ওইটা তো ওয়ান কাইন্ড অফ লোনের মতো হয়ে গেল। সেটাই তো, মানে এটা যে ধরনের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টই হতে পারে, ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, এনি ফর্ম অফ লোন হতে পারে, বা টার্মস এন্ড কন্ডিশন হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে অডিটর একটা ব্যাংক অডিট করার জন্য তার ওই ব্যাংকে লোন ছিল, এখন লোন থাকলে সে ওই ব্যাংকে অডিট নিতে পারছে না, সে করতেছে কি অন্য আরেকটা ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যাংকের লোন পে অফ করে দিয়ে তারপরে সেখান থেকে অডিট নিচ্ছে, সেরকমও হয় কিন্তু প্র্যাকটিক্যালি। তো সো অডিটিং তো একটা ভাস্ট জিনিস, আপনারা এটা আসলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো তো সবকিছু আসলে মানে একটা লাইন পড়ে এর ভিতরে ঢুকতে গেলে আসলে একটা লাইনের মধ্যে সবকিছু থাকে না, যে কারণে আমরা আসলে ট্রাই করি এক্সপ্লেন করার আপনাদেরকে, সো দ্যাট আপনারা যাতে প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? সো জি স্যার, এটা ধন্যবাদ স্যার। এটা রাকিব, বিষয়টা হয়েছে যে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কেমন সিচুয়েশনটা কেমন, এবং এই সিচুয়েশনে কি ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে সেটার উপরে। আচ্ছা ফাইন, দেন अगेन কন্টিনজেন্ট পার্সেন্টেজ আর কন্টিনজেন্ট ফিস, স্বর্ণা এটা পড়েন তো একটু। কন্টিনজেন্ট ফিস, Contingent fees. Fees calculated on a predetermined basis relating to the outcome or result of a transaction or the result of the work performed. এটা অলরেডি আপনাদেরকে আমি আই হ্যাভ অলরেডি বিন এক্সপ্লেইন, I have already explained it, যে কোনো প্রিডিটারমাইন্ড বেসিস কোনো আউটকামের উপর যদি অডিট ফি, কোনো ঘটনা ঘটা না ঘটা বা ট্রানজেকশন এর উপরে যদি কোনো অডিট ফি ডিপেন্ড করে, এইটা কিন্তু ইজ এ ভেরি কন্টিনজেন্ট ফিজ, ঠিক আছে? এটাকে কন্টিনজেন্ট ফি বলতেছি। এখানে আসেন পরের প্যারা প্লিজ। A firm should not enter into any fee arrangement for an assurance engagement under which the amount of the fee is contingent on the result of the assurance work or on items that are the subject matter of the assurance engagement. এই কথাটা অলরেডি আপনাকে আমরা অলরেডি এক্সপ্লেইন করেছি, ঠিক আছে? যে অ্যাসুরেন্স ওয়ার্কের কোনো কাজের উপরে কোনো ফি শুড নট বি ডিপেন্ডেবল, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রিক্টলি প্রভিডেড। হাই পার্সেন্টেজ অফ ফিস, এটা একটু প্লিজ। স্যার এখানে এই যে পার্সেন্টেজ অফ কন্টিনজেন্ট ফিতে বলা আছে যে পাবলিক অথরিটি অথবা কোর্ট দ্বারা হচ্ছে ফি ডিটারমাইন্ড হয়। এখানে পাবলিক অথরিটি কি আইসিএবি হতে পারে যে ফি পলিসি ডিটারমাইন্ড করে? হ্যাঁ, এখানে ফি, এখানে বাংলাদেশের আসলে এখানে তো কোর্ট আসলে ফি নির্ধারণ করে, এটাও কোর্টও অনেক সময় যদি কোর্ট অডিটর অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে কোর্টও অনেক সময় অডিট ফি নির্ধারণ করে। তারপর অনেক সময় আছে না যে রেগুলেটর অডিটর নির্ধারণ করে দেয়, রেগুলেটর অডিটর অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক এফআই গুলোতে অনেক সময় দেখবেন রেগুলেটরি অডিট চলে, তো রেগুলেটরি অডিট রেগুলেটর যদি ঠিক করে দেয় অডিটর, তো সেক্ষেত্রে কিন্তু রেগুলেটর অডিট ফি নির্ধারণ করে দেয়। এরকম কোর্ট যদি নির্ধারণ করে দেয়, মানে কোর্ট আবার অনেক সময় অডিট ফি নির্ধারণ, নরমালি ফি শিডিউলটা আসলে অডিট ফার্ম নির্ধারণ করে। বেসিসটা হলো আইসিবির একটা প্রেসক্রাইব ফি শিডিউল আছে, সেটাকে একটা বেসিস ধরে অডিট ফার্ম ফি কোড করে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, হাই পার্সেন্টেজ অফ ফিজ, এটা একটু পড়েন তো। High percentage of fees. A firm should be alert to the situation arising where the total fees generated by an assurance client represent a large portion of a firm's total fees. Factors such as the structure of the firm and the length of time it has been trading will be relevant in determining whether there is a threat to independence. It's also necessary to be aware of situations where the fees generated by an assurance client present a large portion of the revenue of an individual partner. So should I continue? এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেন তো স্বর্ণা, what you have just read, would you please explain this para? যখন হচ্ছে একটা ফার্ম
আই মিন এনগেজমেন্টে থাকবে, তো অবশ্যই তাকে হচ্ছে ডিটারমাইন করতে হবে যে টোটাল ফিসের কোনো পোর্শনটা কোনো একটা ক্লায়েন্ট এককভাবে অনেক বেশি হোল্ড করছে কিনা। আর যদি হোল্ড করে সেক্ষেত্রে যেহেতু রিস্ক থাকবে, তাই এটা আগে থেকে ডিটারমাইন করে নিতে হবে। জি 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 জি, এক্স্যাক্টলি। তো হোয়াট শুড বি দ্য সেফগার্ড? সেফগার্ড এই সিচুয়েশনের সেফগার্ড কি হতে পারে? In these situations might include discussing the issues with the audit committee, taking steps to reduce the dependency on the client, obtaining external or internal quality control reviews, consulting a third party such as ICAB. ইয়েস, খেয়াল করেছেন আপনাদের কিন্তু পরীক্ষায় কিন্তু স্পেসিফিক্যালি যে সেফ মানে সিচুয়েশনে বলা থাকবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা হোয়াট আর দ্য থ্রেটস ইনটু দিস সিচুয়েশন এন্ড এবং হাউ অডিটর উইল মিনিমাইজ দিস থ্রেট মেইনটেনিং দ্য সেফগার্ড and what are the different safeguards are to be actually maintained to reduce this conflict of interest. এটা কমানোর জন্য অ্যাকচুয়ালি এটা কিভাবে হবে, ঠিক আছে, এটা দ্যাট হ্যাজ টু বি মেইনটেইন, ঠিক আছে। তো এখন যেটা হয়েছে যে আপনারা তো সেফগার্ড গুলো ইট হ্যাজ অলরেডি বিন গান থ্রু, তাই না? তো সো এই সেফগার্ড গুলো দেখেছেন তো। সো আপনাদের কিন্তু এই সেফগার্ড গুলো এক্সামে কিন্তু যদি এরকম কোশ্চেন থাকে এই সেফগার্ড গুলো কিন্তু বলতে হবে যে হঠাৎ যে অডিটর কি ধরনের সেফগার্ড আপনাকে নিতে হবে। সো দিস সর্ট অফ সেফগার্ড আপনাদেরকে বলতে হবে। আচ্ছা, দেন अगेन লো বলিং এ চলে যাই আমরা প্লিজ। Lowballing. When a firm incurs a significantly lower fee level for an assurance service than would have been charged by the predecessor firm, there is a significant self-interest rate. If the firm's tender is successful, the firm must apply safeguards such as maintaining records such that the firm is able to demonstrate that appropriate staff and time are spent on the engagement, complying with applicable assurance standards, guidelines, and quality control procedures. সো দেখেন যদি আপনি কখনো লো বলিং বা এই ধরনের ইয়া হয় আপনার যে এই ধরনের সিচুয়েশনস অ্যারাইজ করে, দেন what should be the safeguard? You have to maintain adequate record so that you can demonstrate that appropriate staff and time are spent on the engagement. That is number one. Number two is complying with all assurance standards, guideline, and quality control procedures. So you have to abide by all the quality control procedures and comply with assurance standards. So that is the part of low balling as well. Safeguard of the low balling as well, ঠিক আছে, safeguard of the low balling. লো বলিং কে মিনিমাইজ করার জন্য বা লো বলিং হয় নাই সিচুয়েশনে এটাকে মিনিমাইজ করার জন্য যে ধরনের সেফগার্ড নিতে হবে সেই সেফগার্ডের কথা আমরা বললাম এতক্ষণ। আসলে এই চ্যাপ্টারটা অনেক বড়, আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ আমরা কিন্তু প্রথমেই আমরা দেখে নিয়েছি যে সেলফ ইন্টারেস্ট থ্রেট। তো আমরা এই পর্যন্ত লো বলিং পর্যন্ত আমরা কিন্তু আসলে সেলফ ইন্টারেস্ট থ্রেটটাকেই কিন্তু আমরা অনেক ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এবং দেখলাম এবং হোয়াট আর দ্য ডিফারেন্ট ভ্যারিয়াস সিচুয়েশনস ওয়্যার self interest threats are arising and how to minimize these threats and how to maintain a adequate safeguard to minimize that threat to an acceptable level of so এই ধরনের কোশ্চেন্স আপনাদের পরীক্ষায় কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আসবে এবং আপনাদের এটা কিন্তু খুব আপনাদের ভালো করে should go through this chapter. এরপরে আমরা যাব নেক্সট থ্রেটে সেলফ রিভিউ থ্রেট। এখন আমরা দেখি যে
এখানে দেখার চেষ্টা করতেছি আমরা যে what are the different threats under the self review, এটা আমরা দেখি এখন। সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এটা তো অলরেডি, এটা কিন্তু দুই ধরনের অবস্থা হয়। এটার কারণে ফাইন্যান্সিয়াল সেলফ ইন্টারেস্ট থ্রেটও হয়, আবার সেলফ রিভিউ হয়। কেমন? হ্যাঁ, এটা কিন্তু সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট বোথ অ্যাক্টস অ্যাজ সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ থ্রেট। ইফ ইউ প্রিপেয়ার, অনেক সময় যে অ্যাজ এন অডিটর আমাদের প্র্যাকটিক্যালি অনেক সময় we are not supposed to prepare accounts and financial statements. Rather, we should engage ourselves for doing proper audit. Appropriate audit procedure has to be applied in conducting the audit activities. But in practical situation, it has been observed that we have sometimes we have to prepare the accounting records and financial statements because your client is not that much efficient and that much capable to prepare the financial records and financial statements. Particularly, I'm talking about the SME customers, SMEs who are actually who do not have adequate accountant, professional accountant to maintain their financial records and financial statements. In that case, auditors are supposed to conduct the audit based on the accounts. They are required to prepare those accounts. So a particular case যেটা হচ্ছে যে it arises the self review threat. Valuation, I mean, already it has already been explained that valuation services should not be done by the auditor because valuation is something that has to conquer the activities এবং it should not be the part of the external auditing activities. So এটা ভ্যালুয়েশন সার্ভিসেস এর মধ্যে পড়বে। তো ডেফিনেটলি আপনাকে এটা খেয়াল করতে হবে যে অডিটর should not be part of the valuation services. If they are engaged in valuation services and simultaneously they are doing the auditing services as well, then it is a self-review threat. Same here in tax services. Tax services যদি সে অংশগ্রহণ করে এটা ডেফিনেটলি সেলফ রিভিউ থ্রেট হবে। কেউ যদি ইন্টারনাল অডিট সার্ভিসের সাথে ইনক্লুড করে ডেফিনেটলি ইট ইজ অলসো পার্ট অফ সেলফ রিভিউ থ্রেট। দেন কর্পোরেট ফাইন্যান্সের ক্ষেত্রে এটাও কিন্তু সেলফ রিভিউ থ্রেটের মধ্যে পড়ে বিকজ auditor is not supposed to do any sort of advocacy, any sort of corporate finance decisions on themselves because if they take the corporate financing decisions, it would be very difficult to maintain the independence and other direct. We should maintain the segregation of the services we are actually providing. So in terms of every corporate finance decisions, auditor should not be part of the corporate finance. Corporate finance of that particular client should be separate. Auditor should not be part of it. So if they provide any sort of decision making, any sort of assistance to that particular corporate finance team members, then it adds to self-review threat. So in that case, it will not work, and safeguard has to be taken to minimize that particular self-review threat. এছাড়া other services বলতে আসলে এটা ওপেন রাখা হয়েছে. It has now been open to because অনেক সময় auditors are requested to provide other support services as well. So it will be very difficult to maintain this sort of other services to other clients. So এই ধরনের services আসলে external auditor should not be part of it to avoid the self-interest threat.
if the situations arises has to provide some sort of services by the external auditor, that has to be proper taken care of, and appropriate safeguard has to be taken place so that self-interest threat has to be minimized. এখানে already we have discussed service with assurance clients. আমরা already আপনাদেরকে এই বিষয়টা বলেছি, এটা already been discussed যে if you have a probable service with assurance client, there is a conflict of interest. এটা কিন্তু basically self review, self interest দুই ধরনের কনফ্লিক্টই হচ্ছে আর কি, ঠিক আছে? যদি আপনি যদি চিন্তা করেন যে you are providing service to the assurance client, service with the assurance client, so you are taking money from that. In that part view, it is financial financial threat, direct self interest threat. If you are taking in terms of doing the things like you are providing service activity with the assurance client, তখন কিন্তু actually you are also there is also possibility of self review threat, তখন কিন্তু self review threat ও হচ্ছে। তো সো এটা আপনাকে self review threat, একাধিক সিচুয়েশনে একাধিক থ্রেটও কিন্তু থাকতে পারে, not necessarily যে একটা থ্রেট সবসময় কাজ করবে, it is not necessarily like একাধিক সিচুয়েশন একাধিক থ্রেট থাকতে পারে। in that case আপনাকে সেফগার্ড গুলো ওইভাবে নিতে হবে। যেমন এটা অলরেডি বিন ডিসকাস, এটা আপনারা একটু দেখে নিন। প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং রেকর্ডস and financial statements. If auditor are not supposed to be part of preparing accounting records and financial statements, because it's a complete self-review threats are happening. Valuation services দেখেন, valuation comprises of making assumptions with regard to future developments, the application of certain methodologies, techniques, and the combination of both in order to compute a certain value or ranges of value for an asset, a liability, or a business as a whole. So দেখেন এখানে কি বলতেছে যে ভ্যালুয়েশন যখন you are in a position to make some assumptions with regard to future developments, the application of certain methodologies and techniques, and combination of both in order to compute a certain value, a range of value, or an asset, a liability, or a business as a whole. So definitely এটা কিন্তু আপনাকে it is in the purview of the valuation services. So it is a direct conflict of interest with your audit activity, এবং this arises your self review threat as well. So এখানে আমরা safeguard গুলো দেখতে পারি। এই ক্ষেত্রে দেখেন যে what are the different safeguards to be taken care of to decrease this self review threat to an acceptable level। তখন আমরা এখানে বলবো দেখেন সেকেন্ড পার্টনার রিভিউ, এটা আমরা করতে পারি, আমরা অন্য একজন পার্টনারকে দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করতে পারি। confirming that the client understand the valuation and assumption used, এটা আমরা কনফার্ম করতে পারি যে ক্লায়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালুয়েশন, ক্লায়েন্ট ভ্যালুয়েশন আন্ডারস্ট্যান্ড করে, ঠিক আছে? এটা কনফার্ম করতে হবে। এবং কি কি অ্যাজাম্পশনস আমরা নিয়েছি সেটা ক্লায়েন্ট অলরেডি they have taken care of it. Ensuring the client acknowledges responsibility of the valuation. ভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি থাকে, একটা অডিটরের রেসপন্সিবিলিটি থাকে। তো you have to ensure the client responsibility as well as the valuer responsibility. So that has to be ensured, because if it is properly explained and ensured, that maintains also a safeguard. Using a separate personnel for the valuation and the audit. অনেক সময় আমরা এরকম করতে পারি যে আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি বাট নট লিস্টেড অর্গানাইজেশন, নট কোটেড, এরকম অর্গানাইজেশনে আমরা দেখা যাচ্ছে যে অডিটও করতে হয়, আবার অ্যাট দ্য সেম টাইম ভ্যালুয়েশনও করতেছি। ইন দ্যাট কেস that valuation should be done by a separate partner under the separate personnel, so that একটার সাথে আরেকটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা, এটা যাতে সেফগার্ডটা নিতে পারি এবং এটা যাতে আমরা মিনিমাইজ করতে পারি।
এখানে দেখেন ট্যাক্সেশন সার্ভিসেস আছে, আমার মনে হয় যে ট্যাক্সেশন সার্ভিসেস এর ক্ষেত্রে আমাদের এই ধরনের দেখেন সিচুয়েশন গুলো হয়। The meaning of the taxation services is wide. It can be broken into 3 general categories. First one, provides advice to the audit client in one or more specific matters at the request of the client. এটা অনেক সময় হয়। Undertakes a substantial portion of tax planning or compliance work for the audit client. এরকম অনেক সময় ট্যাক্স প্ল্যানিং করতে হয়। তারপরে at the request of the client অনেক সময় promotes tax structure or the product to the audit client, the effectiveness of which is likely to be influenced by manner in which they are accounted in the financial statements. So এই ধরনের সার্ভিস ট্যাক্সেশন সার্ভিস গুলো মধ্যে পড়ে। তো এগুলো বেসিক্যালি আমাদেরকে সেলফ রিভিউ থ্রেটের জন্ম দিতে পারে, সেলফ ইন্টারেস্ট থ্রেট, ম্যানেজমেন্ট এন্ড অ্যাডভোকেসি থ্রেটস তো হতে পারে। এখন এগুলো মিনিমাইজ করার জন্য সেফগার্ডস টু মিটিগেট দিস থ্রেটস ইনক্লুড। এখন হাউ টু মিনিমাইজ দিস থ্রেটস, এই থ্রেট গুলো মিনিমাইজ করার জন্য আপনাকে দেখেন প্রথমে ট্যাক্স সার্ভিসেস বি প্রোভাইডেড বাই পার্টনার্স এন্ড স্টাফ। ট্যাক্স সার্ভিসেস ডিফারেন্ট পার্টনার, ডিফারেন্ট পার্সোনাল, ডিফারেন্ট দিয়ে করতে হবে, দ্যাট শুড বি পার্ট অফ দ্য অডিট টিম। তারপরে ট্যাক্স সার্ভিসেস বি রিভিউড বাই ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স পার্টনার অর সিনিয়র ট্যাক্স এমপ্লয়ি। এটা করা ইন্ডিভিজুয়াল ট্যাক্স এমপ্লয়ের মাধ্যমে করতে হবে। Then obtaining external independence advice on the tax work. Obtaining external independent advice on tax work. Independent advice now দিতে পারে। Tax computation prepared by the audit staff member be reviewed by the partner, এটা হতে পারে। The tax computation টা prepared for different audit staffs. Audit partner not involved in the audit engagement views whether the tax আচ্ছা একটু একটা ফোন আসছে, মিটিং এ রাখছি, সরি। আচ্ছা ট্যাক্সেশন সার্ভিসেস যে আপনাদেরকে অলরেডি বলেছি যে উই আর অ্যাকচুয়ালি এখানে এই ধরনের সার্ভিসগুলো ট্যাক্সেশন সার্ভিসেস এর মধ্যে পড়বে। এখন যদি মেইনটেইন সেফগার্ড ফর দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইটার কারণে যে ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সেটা হলো সেলফ রিভিউ, সেলফ ইন্টারেস্ট, ম্যানেজমেন্ট, অ্যাডভোকেসি। দিজ আর দ্য থ্রেটস অ্যারাইজিং for providing the taxation services done by the auditor. সেক্ষেত্রে ট্যাক্সেশন সার্ভিস যদি আমরা মিনিমাইজ করতে চাই এই সেফগার্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেক্ষেত্রে ট্যাক্স সার্ভিস বিং প্রোভাইডেড বাই পার্টনার্স আর স্টাফ হু উইথ নো ইনভলভমেন্ট ইন দ্য অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস একটা হতে পারে। ঠিক আছে, যে তাদেরকে আমরা ডিফারেন্ট পার্টনার দিয়ে, স্টাফ দিয়ে, যা অডিটের সাথে যারা সম্পৃক্ত না তাদেরকে দিয়ে ট্যাক্স সার্ভিস করানো হতে পারে, বা ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স পার্টনারকে দিয়ে রিভিউ করানো হতে পারে। এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস অন ট্যাক্স ওয়ার্ক, এক্সটার্নাল কনসালটেন্ট দিয়ে অ্যাডভাইজারি সার্ভিস নেওয়া যেতে পারে। ট্যাক্স কম্পিউটেশনস প্রিপেয়ার্ড বাই অডিট স্টাফ বিং রিভিউড বাই পার্টনার অর অ্যাপ্রোপ্রিয়েট এক্সপেরিয়েন্স হু ইজ নট এ মেম্বার অফ দ্য অডিট টিম, এটাও হতে পারে। Audit partner not involved in the audit engagement review whether the tax work has been properly effectively addressed in the context of the fashion, এটাও হতে পারে। ঠিক আছে, তো এইগুলা যদি আমরা মেনটেন করি, these are the safeguards to mitigate the threat to an acceptable level। ঠিক আছে, এছাড়া দেখেন ইন্টারনাল অডিট সার্ভিসেস আছে, আমরা অলরেডি বলেছি যে those who are actually doing the external audit work, they should not be part of internal audit services। ঠিক আছে, সো ইটস এটা সেফগার্ড হলো কি, এটা ইন্টারনাল ডেজিগনেটেড রেসপন্সিবল পারসন শুড বি কন্ডাক্টেড, should conduct the internal audit activities, and এটা ইন্টারনাল অডিট activities আর এক্সটার্নাল অডিট এটা যদি সেম হয় তাহলে in that case there may be a situation to evolve self review threat. So in that case appropriate safeguard has to be applied to reduce the threat to an acceptable level. So এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা দেখে নিন। কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসেস অলরেডি বিন ডিসকাসড, আপনাদেরকে আলোচনা করেছি। কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসেস বলেছি যে assurance firms are not allowed to promote or deal or underwrite any client shares, আন্ডাররাইটারে কাজ করতে পারবে না।
they're not supposed to allow to commit an assurance client in terms of transactions and consummate or transactions on the client's behalf. Clients এর behalf অন্য কোনো transaction এ অংশগ্রহণ করতে পারবে না। So these are the things actually এখানেও কিন্তু ওই self review threat এর জন্ম নেয়। So definitely it has to be taken care of. And information technology services, এটাও অনেক ক্লায়েন্টে দেখি আমরা যে ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস যেমন ধরেন আইটি সার্ভিস প্রোভাইড, আইটি সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, এই ধরনের অনেক কাজেও অনেক সময় অডিটররা ইনভলভ হয়। সেক্ষেত্রে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাও কিন্তু ক্লায়েন্ট যদি অডিটর ইজ ডিজাইনিং দ্য ক্লায়েন্ট ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, এটাও কিন্তু ইট অ্যারাইজেস দ্য সেলফ রিভিউ থ্রেট। In that case, appropriate safeguard has to be taken care of to reduce the threat to an acceptable level. You have to ensure the client acknowledge the responsibility of establishing this sort of internal control has to be taken care of by that particular client. It is not the purview of the auditor. Audit client designate করবে a competent employee with the senior management who will actually take care of all design and implement this sort of hardware and software system under the IT system. It is not the purview of the auditor. So ekhane dekhen the audit client makes all management decision with respect to design and implementation process. Not auditor. Audit client will make all sort of management decision. Audit client evaluate the adequacy of design and result of the implementation of the system. So it's not the purview of the engagement audit audit activities. Audit client is responsible for the operation of the system, hardware and software of the data generated by the system, not the auditor. So এই জিনিসগুলো আপনাকে এনশিওর করবে যে যদি এই জিনিসগুলো হয়, দেখেন আমরা এ থেকে ডি পর্যন্ত ই পর্যন্ত যে জিনিসগুলো হোয়াট এভার উই হ্যাভ জাস্ট রেড, এই জিনিসগুলো যদি আমরা পড়তে পারি ডেফিনেটলি এই সেফগার্ড গুলো আমাদেরকে মেনটেন করতে পারবো। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আসলে আমি স্টিল ইন অফিস। সো আমার মনে হয় টুডে উই হ্যাভ ডান থ্রু লট অফ থিংস ইন এ ওয়ান শট। আমার মনে হয় যে আজকে নো মোর টুডে, আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে বলবেন প্লিজ। আপনারা তাহলে স্পেসিফিক্যালি নেক্সট ক্লাসগুলোতে আপনাদের কি যে মামুন কি ক্লাস নিচ্ছে আপনাদের? স্যার এই 2 সপ্তাহ ওনার ক্লাস ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামুন তো আপনাদেরকে যে স্পেসিফিক চ্যাপ্টার গুলো পড়াবে, বাট আমি আমার মতো করে চ্যাপ্টার গুলো পড়িয়ে নিচ্ছি। বাট আপনারা একটু যদি মানে ক্লাসগুলো প্রপারলি ফলো করেন এবং এবং রেসপেক্টিভ কোশ্চেন গুলো আপনারা গো থ্রু করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের পাসিং রেট ইন দ্য অ্যাসুরেন্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে? সো আপনাদের জন্য গুড নাইট, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, বাই বাই। গুড নাইট স্যার। গুড নাইট।